হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। প্রিয়তাকে দেখে সৌরভ চোখ ফেরাতে ভুলে গেছে যেন। সাদা কালো চেক ডিজাইনার একটা ঢোলা গাউন পরেছে সে আজ, সাথে প্লাজো, ওড়না মাথার ওপর মার্জিতভাবে ফেলে রাখা, মুখে কালো মাস্ক। এতে তাকে অনেক আকর্ষণীয় লাগছে। সৌরভ মুচকে আসলো আনমনে। কাউকে ভালো লাগলে বুঝি ফিলিংসটাই এমন অদ্ভুত হয়। ডলি আর তানিয়া সৌরভের ভয়ে প্রিয়তার মতো লং ঢোলা গাউন ও হিজাব পরেছে। সৌরভ না থাকলে তাদের কাপড় হিসাবে জিন্স, লেডিস টপস এসবই মুখ্য থাকতো। ওরা মোটেও পর্দাশীল টাইপের নয়। সৌরভ কানাডা চলে যাওয়ার পর থেকে তাদেরও চলাফেরায় পরিবর্তন এসেছিল। তাদের অন্য ভাইয়েরা আবার এসবের প্রতি তেমন একটা দৃষ্টি দেয় না। কিন্তু সৌরভ একটু কঠিন ধাঁচের। সে বোনদের বেপর্দা করার পারমিশন দিয়ে দায়ুষ উপাধি গ্রহণ করতে চায় না। তাই ছোটবেলা থেকেই আদরের সময় আদর ও শাসনের সময় শাসন বজায় রাখত। এখন দেশে এসে গেছে, তার মানে আবারও সেই আদেশ জারি হয়েছে। সেটা ডলি, তানিয়া থেকে শুরু করে বাসার প্রত্যেকটা মেয়ে মানুষ বুঝতে পেরেছে। বাসার প্রত্যেকেই সৌরভের কথা মান্য করে। সম্মানিত একজন সদস্য বলে কথা। ভাতিজা জিহানকে কোলে নিয়ে বাইরে হাঁটছে সৌরভ। ও একজন সদস্যের তৈরি হতে এখনো বাকি, তাই বাইরে ভাতিজা ভাতিজিকে নিয়ে সময় কাটাচ্ছে সে। তার সাথে তুর্য, আকিল আর আবিরও আছে। প্রিয়তা ড্রয়িং রুমের বড় জানলাটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌরভকে এক মনে প্রত্যক্ষ করে যাচ্ছে। সে বুঝতে পারছে না একটা মানুষ এতটা সুন্দর মনের ও সৌন্দর্যের অধিকারী কিভাবে হয়। এরকম একটা মানুষকে তো নিজের লাইফ পার্টনার হিসেবে সবসময় চাইতো প্রিয়তা, এমনকি এখনও চাই। তাহলে কি সত্যি সত্যি নিজের মনের মতো একজন মানুষকে পেয়ে গেছে সে? কথাটা ভাবতেই লজ্জায় লাল হয়ে গেল প্রিয়তা। সবাই রেডি হয়ে বেরোলে বাসার সদর দরজা তালা মারা হলো। অবশ্য গেটও পুরো বাসা পাহারায় সিকিউরিটি গার্ড একজন আছে। কোনো সমস্যা না। তাদের নিজস্ব হাইস গাড়িতে প্রায় সবাই উঠে বসলো। শুধু সৌরভ, তুর্য, হৃদয়, জুই, আকিল আর প্রিয়তা সবার লাস্টে ছিল। পরে দেখা যায় গাড়িতে আর জায়গা নেই। তখন মিসেস মিনা বলে ওঠেন, ও মা, ওরা এবার কিসে করে যাবে তাহলে? সৌরভ আর হৃদয় মিলে একটা ছক কষলো। কয়েক মিনিট আলোচনার পর ঠিক হলো প্রিয়তা সৌরভের সাথে, জুই তুর্যের সাথে ও আকিল হৃদয়ের সাথে বাইকে করে যাবে। তাদের এক্সট্রা কার না থাকলেও প্রত্যেক ছেলেরই বাইক আছে। সৌরভ তার নিজের বাইক চালাবে, তুর্য চালাবে আবিরেরটা ও হৃদয় চালাবে তার নিজেরটা। আলোচনা শেষে প্রিয়তা সৌরভের সাথে যাওয়ার কথা শুনে জুই বলে ওঠে, সৌরভ ভাইয়া, প্রিয়তা তুর্য ভাইয়ের সাথে চলে যাক, আমি বরং তোমার বাইকে করে তোমার সাথে আসি। সৌরভ একবার প্রিয়তার দিকে তাকিয়ে ডিরেক্ট নাকচ করে দেয় প্রস্তাবটা। না, তুমি বরং তোমার ভাইয়ের সাথে যাও, প্রিয়কে নিয়ে আসছি আমি। জুইয়ের চেহারায় মেঘের ঘন ঘটা নেমে এলো কথাটা শুনে। বেচারি এই একটা কথাতেই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। সৌরভ বাবার কাছ থেকে চাবি নিয়ে বাসার ভেতর প্রবেশ করে। গিয়ে বাইকের চাবি ও হেলমেটগুলো গিয়ে আনলো। গ্যারেজ থেকে এক্সট্রা একটা হেলমেটও আনলো। তারপর সবার হেলমেট ও চাবি গুছিয়ে দিয়ে নিজে একটা হেলমেট পরে প্রিয়তাকে নিজ হাতে একটা হেলমেট পরিয়ে দিতে লাগে। প্রিয়তা মুগ্ধ দৃষ্টিতে সৌরভের টানা টানা চোখের দিকে তাকিয়ে আছে। মন যে প্রেমে পড়ে যাচ্ছে একজনের, সে খবর কি আছে তার? সৌরভ হেলমেট লাগানো শেষে বাইকে চড়ে বসে। প্রিয়তাকে লক্ষ্য করে বলল, বাইকে উঠে বসে শক্ত করে আমাকে ধরে রাখবে, নয়তো উল্টে পড়ে যেতে পারো। হুম। সৌরভের পিছনে উঠে বসলো প্রিয়তা। ঠিকঠাক হয়ে বসে সৌরভের দিকে তাকালো। সংকোচ হচ্ছে তার সৌরভকে ধরে বসতে। কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। সৌরভ বুঝলো সেটা। তাই সে নিজেই প্রিয়তার এক হাত টেনে নিয়ে নিজের পেটের ওপর রাখলো। প্রিয়তা ড্যাব ড্যাব দৃষ্টিতে সৌরভের দিকে এক পলক তাকালো। সৌরভ যে মিটিমিটি করে হাসছে তা ধরতে পারলো না প্রিয়তা। এতটুকুতে লজ্জা পেতে হবে না, তুমি কমফোর্টেবল ফিল করবে না দেখে তুর্য বা বড় ভাইদের সাথে তোমাকে যেতে দেয়নি। এখানে কোনো প্রবলেম হলে তুমি নিঃসংকোচে আমাকে বলতে পারো। বাই দ্য ওয়ে, ভালো করে ধরে বসো, আমি বাইক স্টার্ট দেবো। সৌরভের কথা শুনে প্রিয়তার সংকোচ আস্তে ধীরে কমে গেল। সৌরভকে সে এই কদিনে যতটা দেখেছে তত মুগ্ধ হচ্ছে। এত ভালো কেন ছেলেটা জানে না সে। এই ছেলের কাছে শুধু সে নয়, সব মেয়েরাই নিরাপদ থাকতে পারবে। চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো একজন ব্যক্তি। এমন ছেলে এই দুনিয়ায় খুঁজলে হয়তো হাতে গোনা দু একজন পাওয়া যাবে। হাইস গাড়িটা আগে চলে গেছে। হৃদয়ের বাইকও পেছন পেছন চলে গেছে। এখন তুর্য আর সৌরভ একই সাথে বাইক স্টার্ট দিল। ফ্রি রোড পেয়ে তুর্য অনেক স্পিডে বাইক নিয়ে সৌরভের আগেই এগিয়ে গেছে। সৌরভ পারফেক্ট স্পিডে বাইক চালাচ্ছে।
প্রিয়তা বাইকের আয়নায় আর চোখে বারবার সৌরভকে লক্ষ্য করছে, যদিও সৌরভ বুঝতে পারছে না তা। প্রিয়তাকে একটা প্রশ্ন বারবার খোঁচাচ্ছিল এতক্ষণ ধরে, তাই কৌতূহল দমাতে না পেরে আমতা আমতা করে শেষে জিজ্ঞাসা করে ফেললো সৌরভকে। আচ্ছা, একটা প্রশ্ন করি, যদি কিছু মনে না করেন। হুম, করো, কিছু মনে করবো না। আপনি তো এই 6 বছর কানাডাতে ছিলেন, এসেছেন মাত্র 2 কি 3 দিন হলো। তাহলে বাইক চালানো আয়ত্ত করলেন কবে? আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন বাইক চালানো শিখেছিলাম আমার এক বন্ধুর ভাইয়ের কাছ থেকে। তুমি হয়তো জানো না, কারণ তখন আমার বাইক ছিল না। বড় ভাইয়ের বাইক চুরি করে চালাতাম, এজন্য বকা খেয়েছি অনেক। তা না হয় বুঝলাম, কিন্তু এতদিন তো চালাননি। নাকি কানাডায় বাইক ছিল আপনার? না, কানাডায় বাইক ছিল না, বাট কার ড্রাইভ করেছি অনেক। ইচ্ছে করে এসব কিনিনি, বিকজ আমার সেটেল হওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তাহলে এখন বাইক চালাতে আপনার জড়তা কাজ করছে না? মানে অনেক দিন পর চালাচ্ছেন তো, হিমশিম খেতে হচ্ছে না চালাতে গিয়ে? সৌরভ মাস্কের আড়ালে হাসলো প্রিয়তার বাচ্চাদের মতো করা এলোমেলো প্রশ্ন শুনে। বেচারি সংকোচের কারণে ঠিকমতো প্রশ্নও করতে পারছে না। সৌরভ মৃদু হাসিযুক্ত জবাব দিল। না, কোনো জড়তা কাজ করছে না, আমি এত সহজে কিছু ভুলি না। আর যেদিন বাইক কিনেছি সেদিন কয়েকবার প্র্যাকটিস করে নিয়েছি, তাই এখন আর চালাতে কোনো অসুবিধা হচ্ছে না। ও, প্রিয়তার প্রশ্নর ভান্ডার ফুরিয়ে এলো, আর কিছু খুঁজে পাচ্ছে না বলার মতো। সৌরভ চুপচাপ বাইক চালাচ্ছে, দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। অবশেষে সারাদের বাসায় পৌঁছে গেল ওরা দুজন। তাদের যাওয়ার কিছুক্ষণ আগেই বাকিরা পৌঁছে গেছে। অন্যান্য গাড়ির পাশে সৌরভ বাইক পার্ক করলো, তারপর চাবি নিয়ে সোজা হাঁটা দিল বাসার সদর দরজার দিকে। সৌরভের পিছু পিছু প্রিয়তাও ছুটলো। তারপর দুজনেই বাসার ড্রয়িং রুমে প্রবেশ করলো। সৌরভকে দেখেই হা হা করে ছুটে এলেন সারার বাবা। এসে সৌরভকে বুকে জড়িয়ে নিলেন। সৌরভও আন্তরিক কণ্ঠে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। প্রিয়তাকে দেখে সারার ছোট বোন যারা ছুটে আসে। প্রিয়তার সাথে তার খুব ভালো বন্ডিং আছে, সমবয়সী বলে কথা। এসে প্রিয়তাকে জাপটে জড়িয়ে ধরলো। কেমন আছিস জারু বেবি? ওহ, এতক্ষণ তোর অপেক্ষাই করছিলাম। আমি অনেক ভালো আছি। তুই কেমন আছিস? প্রিয়তা হাসি মুখে জবাব দিল। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চল আর আমার রুমে যাই, গল্প করবো অনেক। প্রিয়তা হেসে বলল। আচ্ছা ঠিক আছে, চল। দুজনে ভেতরের রুমে চলে গেল। সৌরভ সোফায় গিয়ে বসলো। সবাই বিভিন্ন আলাপ আলোচনায় মেতে উঠলেন। সাথে চললো হরেক রকমের নাস্তা পানীয় খাওয়া। প্রিয়তা, জুই, সারা, ডলি, তানিয়া ও যারা একসাথে সবাই মিলে সারার রুমে বসে আড্ডা দিতে লাগলো। প্রিয়তার চঞ্চলতা কেন জানি একটু গুটিয়ে গেছে সৌরভ আসার পর থেকে। তার মনে হয় সৌরভ এত দুষ্টুমি পছন্দ করে না, তাই সেও দুষ্টুমি করা কমিয়ে দিয়েছে। কেন যে সৌরভের কথা এত চিন্তা করে তা সে নিজেও জানে না। যে মেয়েটা একদম ডোন্ট কেয়ার টাইপের ছিল, সে আজ অন্য কারোর পছন্দ অপছন্দ মেনে চলে। নিজেই অবাক হয়ে যায় নিজের এমন পরিবর্তন দেখে। আজান দিতেই মসজিদে নামাজ আদায় করতে গেল সৌরভ মামার তার সাথে। আর কেউ নামাজের প্রস্তুতি নিয়ে আসেনি, এরকম বেশিরভাগ মানুষই করে থাকে। সৌরভের পরিবারও তার ব্যতিক্রম নয়, নামাজের প্রতি উদাসীন। ওরা দুজন মসজিদ থেকে আসার পর দুপুরের খাবার সবাই একসাথে খেলো। সৌরভকে আরও তীব্রভাবে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে গেছে তার মামা মামি। আবির আর সারা দুজন ছাদে গিয়ে সময় কাটাচ্ছে। সৌরভের সামনে সোফায় বসে আছে প্রিয়তা। সবাই আবারও আড্ডায় মশগুল হয়ে গেছে। প্রিয়তা সবার মাঝখানে বসে আছে। যত বেলা গড়াচ্ছে তত ঠান্ডা লাগছে। এদিকে প্রিয়তা সোয়েটার আনেনি, ওরও শীত লাগছে খুব। মিসেস শিলা এক্সট্রা একটা শাল নিয়ে এসেছিলেন, কারণ তিনি জানেন প্রিয়তার শীতের কাপড় কিছু আনবে না। তিনি ভারী শালটা প্রিয়তার গায়ে জড়িয়ে দিতেই প্রিয়তা তার শরীরের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল। প্রিয়তা সৌরভকে বারবার আর চোখে দেখছে, এ দেখার যেন শেষ নেই। হৃদয় কি একটা হাসির কথা বলতেই সৌরভ খিলখিল করে হেসে উঠল। সৌরভের হাসি দেখেই প্রিয়তা পুরোপুরি ফিদা হয়ে গেছে। এমন সময় আকিলের ফোনে রিংটং বেজে উঠল। আকিল বাইরে গেল ফোন রিসিভ করতে। গানটা যেন প্রিয়তার মনের কথা বলে গেল। উফ, অন্যরকম এক ফিলিংসের সৃষ্টি হয়েছে মনে, যা কাউকে ভাষায় বোঝানো যাবে না। প্রিয়তা হারিয়ে গেছে সৌরভের ওই নজর করা হাসিতে। কোনো ছেলে এত সুন্দর হাসতে পারে জানা ছিল না তার। সৌরভ খেয়াল করলো প্রিয়তা যে তার দিকে ড্যাব ড্যাব দৃষ্টিতে তাকিয়ে আছে। সৌরভ ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো, কি? সৌরভের এমন ইশারা পেয়ে হকচকিয়ে গেল যেন প্রিয়তা। তারপর সম্বিত ফিরে পেতেই দ্রুত মাথা নেড়ে না বোঝালো। সৌরভ আর কিছু জিজ্ঞেস করলো না, বাকিদের সাথে বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে লাগলো। সন্ধ্যার একটু পর অর্থাৎ মাগরিবের নামাজ আদায় শেষে বাসায় যাওয়ার তোড়জোড় শুরু হলো। সারা আর আবিরের বিয়ের আর মাত্র 7 দিন বাকি আছে। ধীরে ধীরে দুপক্ষের বাসায় মেহমান আসা শুরু হবে।
বিয়ের অনেক অনেক কাজ বাকি আছে এখনো, কেনাকাটাও বাকি আছে বেশ, কিছু আত্মীয়দের দাওয়াত দেওয়াও বাকি। সব কাজ সুন্দরভাবে কমপ্লিট করতে হবে, নয়তো ঝামেলা হবে পরে। ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে সবাই গাড়িতে উঠল। সৌরভ বাইক বের করে আবারও প্রিয়তার মাথায় হেলমেট পরিয়ে দিল। তারপর নিজে পরে নিয়ে বাইকে উঠে ইগনিশনে চাবি ঢুকিয়ে মোচড় মেরে স্টার্ট দিল। যারা ও সারা দুজনেই তাদের বিদায়কালে বাইরে দাঁড়িয়েছিল। প্রিয়তা তাদের উদ্দেশ্যে হাত নেড়ে টাটা দেয়। ওরাও একই কাজ করে। তারপর গেট দিয়ে বাইক চালিয়ে বেরিয়ে এলো সৌরভ। প্রিয়তা সৌরভের পেট এক হাত দিয়ে শক্ত করে পেঁচিয়ে জড়িয়ে ধরে বসে আছে চুপচাপ। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে, তবে মুহূর্তটা দুজনেই ফিল করছে। প্রিয়তা ভাবছে সময়টা যদি এখানেই থমকে যেত তাহলে কতই না ভালো হতো। সৌরভও সেমই কথা মনে মনে ভাবছে। বাসায় পৌঁছতে প্রায় রাত 7:30 বেজে গেছে। প্রিয়তার ভীষণ ঘুম পাচ্ছে। সেই 7 সকালে ঘুম থেকে উঠেছিল, আর সারাদিনের এত হাউকাউ করায় ক্লান্তি যেন শরীরে জেঁকে বসেছে। রাতের খাবার রান্না করাই ছিল, তাই একটু রেস্ট নিয়ে সবাই খাওয়া দাওয়া শেষ করে সোজা যে যার রুমে চলে গেছে। কারণ ডিসেম্বরের এই সময়টায় শীত থাকে প্রচুর। প্রিয়তা তো কম্বল মুড়ি দিয়ে সেই কখন ঘুমিয়ে কাদা হয়ে গেছে। সৌরভ এশার নামাজ আদায় করার পর বিছানায় গিয়ে কমফর্টার গায়ে জড়িয়ে শুয়ে পড়েছে। তারপর ফোনে কানাডার বন্ধু কয়েকজনের সাথে গ্রুপ চ্যাটিংয়ে বিজি হয়ে গেল। এই কদিন ব্যস্ত ছিল, তাই তাদের সাথে আর যোগাযোগ করা হয়ে ওঠেনি। আজ ডেভিড আর লুইস যেচেই ইনস্টাগ্রামে নক করেছে তাকে, তাই আর কি এক চান্সে আলাপ করে নিচ্ছে। পরে আবিরের বিয়ের জন্য আরও ব্যস্ত হয়ে যাবে, তখন সময় নাও মিলতে পারে। রাত প্রায় 1:30 পর্যন্ত অডিও কনফারেন্সে কথা চলল তাদের মধ্যে। তারপর বাই বলে ফোন রেখে ঘুমিয়ে গেল সৌরভ। সকাল প্রায় 8টা বাজে। প্রিয়তা আজকে কি মনে করে রান্নাঘরে পা ফেললো। ইচ্ছা আজকে সবার জন্য কিছু একটা বানাবে। প্রিয়তা কাজকর্ম করতে একদমই যে পারে না এমন নয়, সে ঠেকাই পড়লে সব করতে পারে, নয়তো মেরেও কেউ তাকে দিয়ে কিছু করাতে পারে না। নবাবের মতো বিন্দাস চলাফেরা করতে তার ভীষণ ভালো লাগে। প্রিয়তাকে রান্নাঘরে দেখে ঈশার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। এশাও অবাক হয়ে তাকিয়ে আছে। ওরা কখনো টেনেও প্রিয়তাকে রান্নাঘরে আনতে পারে না। আজ কি মনে হতেই ওনার পদধূলি এখানে পড়লো বুঝতে পারছে না এশা আর ঈশা। ওদের এইভাবে হতবাক দৃষ্টিতে তাকাতে দেখে প্রিয়তা হোমরা চোমরা ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কি হলো ভাবি? তোমরা এভাবে ভূত দেখার মতো তাকিয়েছো কেন আমার দিকে? কি হয়েছে? এশা, আজকে কি সূর্য উঠেছে? উঠলে কোন দিকে উঠেছে বল তো একটু। না আপু, সূর্য আজকে মেয়াদ উত্তীর্ণ, গাঞ্জা খেয়ে স্লেসলেস হয়ে পড়ে আছে, তাই আর উঠেনি। কি অদ্ভুত কথাবার্তা বলছো তোমরা ভাবি? পাগল হলে নাকি? না, পাগল হয়নি গো, তবে যে মানুষকে রান্নাঘরে জীবনেও টেনে আনতে পারি না সেই মানুষটা কিনা আজ ইচ্ছায় রান্নাঘরে পা রেখেছে, তা দেখে একটু অবাক হলাম বই কি। তা ননদিনী, কোনো দরকার পড়েছে তোমার? কিছু লাগবে? আমি আজকে সবার জন্য কিছু একটা বানাতে চাই বড় ভাবি। আমাকে একটু হেল্প করবে প্লিজ? হঠাৎ এরকম ভূত মাথায় উঠলো কেন? প্রিয়তা এবার লজ্জায় লাল নীল হয়ে আমতা আমতা করে বলল, ইয়ে মানে ভাবি, সবারই তো বিয়ে শাদী হয়ে যাচ্ছে, আমিও বা বাদ যাই কেন? একদিন দেখবে আমারও বিয়ে হয়ে গেছে। আর এখন যদি রান্না বান্না প্র্যাকটিস না করি, তখন বিয়ের পর আমার বরকে রান্না করে কি খাওয়াবো বলো? শ্বশুরবাড়ির লোকজন তখন আমাকে কথায় কথায় লজ্জা দিবে, কিচ্ছু পারি না বলে। তাই এখন থেকে এসব শিখে রাখা ভালো। আমি আবার এত আনারি না, কিন্তু কিছু দেখলেই সাথে সাথে শিখে ফেলার মতো ট্যালেন্টেড মেয়ে আমি। এশা আর ঈশা হেসে ফেলল। পেছন থেকে মিসেস শিলা এসে কান টেনে ধরলেন প্রিয়তার। প্রিয়তা আ বলে চেঁচিয়ে উঠল। মিসেস শিলা এতক্ষণ প্রিয়তার বলা সব কথা শুনেছে। আহা ফুপি, লাগছে, ছাড়ো। লাগুক, লাগার জন্যই তো ধরেছি। এতটুকুন মেয়ে কি পাকা পাকা কথা বলে! আমার তানু ও আর ডলিও এত পাকা পাকা কথা কখনো বলেনি। এখনো ও নাক টিপলে দুধ বের হয়, আর মেয়ে বর বিয়ে ও শ্বশুর বাড়ির কথা বলে। বুঝেছিস তো, ওর বাবাকে আর মাকে জানাতে হবে। তাদের মেয়ে যে বিয়ে পাগল হয়ে গেছে সেটাও বলতে হবে। না ফুপি, এভাবে আমার মান ইজ্জতের ফালুদা করতে পারো না তুমি। আমি বিয়ের কথা কখন বললাম? আমি তো একটু রান্নাই করতে চাইছি, তোমরা এমন করছো কেন? আমি আজ একটু নাস্তা বানাই, প্লিজ প্লিজ প্লিজ। প্রিয়তার মিনতিতে মিসেস শিলা রাজি হলেন। কান ছেড়ে দিয়ে বললেন, আচ্ছা কি বানাবি, যা বানা গিয়ে। যদি কোনো কিছু হেরফের হয় তাহলে আজকে তোর খবর আছে কিন্তু। প্রিয়তা খুশিতে গদগদ হয়ে বলল, ও তুমি চিন্তা করো না ফুপ্পি,
আমি খুব ভালো মতো রান্না করব। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফুপ্পি। এই বলে প্রিয়তা মিসেস শিলাকে একটা টাইট হাক করলো। মিসেস শিলা হাসলেন ভাতিজির পাগলামো দেখে। প্রিয়তা কাল সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে সৌরভকে নিয়ে মধুর স্বপ্ন দেখেছে। সৌরভকে তার এত ভালো লেগেছে যে আজ সে একমাত্র সৌরভের প্রশংসা পাওয়ার জন্য এত কষ্ট করে নাস্তা বানাতে চলে এসেছে। নয়তো এই শীতের সকালে আরামদায়ক ঘুম ছেড়ে কে রান্নাঘরে আসতে যাচ্ছে। প্রিয়তা ঠিক করলো প্রথমে ব্ল্যাক ফরেস্ট স্পঞ্জ কেক বানাবে। একবার তার আম্মু বানিয়েছিলেন, তার স্বাদটা এখনো প্রিয়তার জিভে লেগে রয়েছে। কিন্তু কথা হলো সে এটার রেসিপি ভুলে গেছে। এখন কি করা যায়, এটা ভাবতে ভাবতে ইউটিউবের কথা মনে পড়লো তার। সে ঝটপট দৌড়ে ওপরের তলায় গিয়ে ফোন নিয়ে আবার ফিরে এলো। তারপর ইউটিউবে সার্চ মেরে মন মতো একটা রেসিপি খুঁজে বের করে ফেললো। ঈশা আর এশা প্রিয়তাকে সবকিছু এগিয়ে দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে। রেসিপি দেখে দেখেই প্রিয়তা কাজ করতে লাগলো। মাঝে মধ্যে যখন আটকে যায় তখন এশা হেল্প করে। এভাবেই প্রায় 1 ঘন্টা সময় লাগিয়ে অবশেষে কেক বানাতে সক্ষম হলো সে। কেক বানিয়ে সাকসেসফুল হতেই খুশিতে একটা লাফ দিল সে। ঈশা ও এশা প্রিয়তার লাফালাফি দেখে হাসতে হাসতে শেষ। মিসেস মিনা আর মিসেস শিলা মিটিমিটি হাসছেন। প্রিয়তা গিয়ে ডলি আর তানিয়াকে ডেকে নিয়ে এসে তার হাতে বানানো কেক দেখাতে লাগলো। ডলি হামি দিতে দিতে বলল, একটা কেক বানিয়ে এত লাফালাফি না করে বরং আরো ভালো কিছু নাস্তা বানান। শুধু কেক খেয়ে তো আর পেট ভরবে না আমাদের, তাই না? প্রিয়তা এবার মনে মনে ভাবলো, তাই তো, শুধু কেক বানিয়ে কি হবে, কেক তো যে কেউই বানাতে পারে। সৌরভ ঘুম থেকে ওঠার আগে যে করে হোক আরো ভালো কিছু বানাতে হবে। কিন্তু প্রিয়তার চিন্তায় মিসেস মিনা এবার বাদ সেধে বললেন, এই না, মেয়েটা এত কষ্ট করে কেক বানিয়েছে, তাই যথেষ্ট, আর কিছু বানাতে হবে না। প্রিয় মা, তুই গিয়ে রেস্ট নে। জামা, এই বাদরের কথা শুনিস না। না বরন্টি, ডলিপু তো ঠিকই বলেছেন, আমি আরো কিছু বানাবো। প্রিয়তা নাছর বান্দার মতো নিজের জেদেই অটল রইল। মিসেস মিনা আর কিছু বললেন না। তিনি জানেন প্রিয়তা যখন বলেছেন তখন তা সে করেই ছাড়বে। হাজার বারণ করলেও শুনবে না। ডলি মুস্কি হাসি দিয়ে চলে গেল। জুই আর তার বোন পান্না এখনো মরার মতো ঘুমাচ্ছে। বাকি সবাইও ঘুমে মগ্ন। প্রিয়তা এবার সংক্ষেপের মধ্যে আলু ও ডিমের পরোটা বানাতে শুরু করলো। পরোটাগুলো পুরোপুরি গোল হয়নি, আবার এত বাজেও হয়নি, মোটামুটি ভালো একটা শেপ আছে। পরোটা বানানোর শেষে ঈশার সাহায্যে ডিম ও আলু একসাথে ভাজি করলো। তারপর বুটের ডাল ঝাল করে ভুনা করলো। এগুলো তৈরি করতে করতে সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে নাস্তা খেতে। প্রিয়তা রান্নাঘরের একপাশে রাখা চেয়ারে বসে রেস্ট করছে। এই কয়েকটা আইটেম বানাতে গিয়ে সে পটল তোলার মতো অবস্থা। আলসে মানুষ যখন কোনো কাজকর্ম করে তখন বোধহয় এমনই হয়। প্রিয়তা আজ হাড়ে হাড়ে নিজের মা, ফুপু, ভাবি তাদের সবার কষ্ট উপলব্ধি করেছে। রান্না করা মোটেও কোনো সহজ কাজ নয়। সৌরভও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে। ডাইনিং রুমে প্রিয়তা সবার মধ্যমণি হয়ে বসে আছে। ইতিমধ্যে সবাই জেনেছে যে আজকের নাস্তা সে বানিয়েছে। সবাই তো বাহবা দিতে দিতে তাকে ফুলিয়ে ফেলেছে। আকিল একটু বদনাম করতেই প্রিয়তা তার পিঠের মধ্যভাগে সেই জোরসে এক কিল মেরে বেচারার পিঠ ভেঙে এসেছে। সৌরভকে দেখে জুই তার নিজের চেয়ার ছেড়ে পাশের চেয়ারে বসলো। মনে মনে আশা যে সৌরভ তার পাশে বসবে, কিন্তু তার আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে সৌরভ আবিদদের পাশের চেয়ারে বসলো। জুইয়ের মুখ কালো হয়ে গেছে সৌরভের এমন ইগনোর দেখে। প্রিয়তা দৃশ্যটা দেখে এক পৈশাচিক আনন্দ পেল। ঠোঁটে তার চতুর হাসি খেলা করছে। প্রিয়তা নিজে সৌরভকে নাস্তা বেড়ে দিল। হেসে হেসে বলল, ভাইয়া, আজকে নাস্তা কিন্তু আমি বানিয়েছি, খেয়ে বলেন তো ভালো হয়েছে কিনা। সৌরভ মৃদু হেসে মাথা ঝাঁকিয়ে সাই দিয়ে প্রথমে পরোটা ও ভাজি এবং ডাল খেতে লাগে। একদম রেস্তোরাঁর খাবারের মতো না হলেও সুস্বাদু তো বটেই। খেতে ভালো লাগলো সৌরভের। প্রায় পেট পুড়ে চেটে পুটে খেলো সৌরভ। তারপর প্রিয়তার হাতে বানানো নরম তুলতুলে কেক দিয়ে চা খেলো। সত্যি অসাধারণ হয়েছে। সৌরভ প্রশংসার সুরে বলল, সত্যি ভীষণ মজাদার হয়েছে নাস্তাগুলো। ধন্যবাদ প্রিয়, এত ভালো রান্না করে আমাদের সবাইকে খাওয়ানোর জন্য। প্রিয়তা তো সৌরভের মুখ থেকে নিজের রান্নার প্রশংসা শুনে আকাশে ভাসছে। সেই প্রশংসা শোনার জন্য আজ এত কষ্ট করলো। নয়তো তার এত ঠেকা পড়ছে নাকি যে এত এত মানুষের জন্য নাস্তা বানাবে। সৌজন্যতার খাতিরে প্রিয়তা একটা ঝলমলে হাসি উপহার দিল সৌরভকে। প্রত্যুত্তরে সৌরভও হাসলো। সৌরভের ফুপ্পি মিসেস জেসমিন বললেন, হ্যাঁ, নাস্তাটা তো খুব ভালো বানিয়েছে পিহু। এই রকম একটা মেয়ে আমি আমার তুষারের জন্য খুঁজছিলাম। তাহলে এক কাজ করি, পিহুকে আমি আমার পুত্রবধূ বানিয়ে ফেলি। কি বলিস পিহু? প্রিয়তা মুখ বাঁকিয়ে বলে ওঠে, এ, আমার এত ঠেকা পড়ে নাই আন্টি যে তোমার ছেলেকে বিয়ে করব। তোমার ছেলে না আস্ত একটা খাচ্চর। শীতের সময় এক সপ্তাহে একবার মাত্র গোসল করে কিনা তাও সন্দেহ। গায়ের গন্ধ দূর করতে পারফিউম ইউজ করে। এমন আজব পাবলিককে আমি কেন, কোনো মেয়েই বিয়ে করবে না।
বেচারা তুচ্ছের মায়ের ইজ্জত প্লাস্টিক করে দিল প্রিয়তা। সমস্বরে হেসে ওঠে সবাই। আমারও ঠেকা পড়ে নাই তোমাকে বিয়ে করতে। তুমি যা বাদরামি করো তাতে আমি কেন কোনো ছেলেই তোমাকে বউ হিসেবে চাইবে না। আমি তো আমন নিষ্পাপ মাসুম একটা ছেলে। তোমাকে বিয়ে করলে আমার লাইফ একদম তেনা তেনা হয়ে যাবে। হ্যাঁ, আমাকে ব্লেম করতে আসছে। আমি এমন একটা ছেলেকে বিয়ে করব যে শীতকালেও প্রতিদিন গোসল করে। তোমার মতো অপরিষ্কার বান্দাকে তো মোটেই না। তাহলে এক কাজ কর প্রিয়, তুই বরং আমাদের সৌরভ ভাইয়াকে বিয়ে করে ফেল। সৌরভ ভাইয়া এই শীতকালে প্রতিদিন গোসল করে, তাও আবার ঠান্ডা পানি দিয়ে। এমন দুর্লভ প্রজাতির প্রাণী তুই আর দ্বিতীয়টা খুঁজে পাবি না। সৌরভ এতক্ষণ তাদের ঝগড়াঝাটি উপভোগ করছিল। হঠাৎ ডলির বলা এমন অনাকাঙ্ক্ষিত একটা কথা শুনে ঝগড়া থেমে গেছে। কথাটা শোনা মাত্রই সৌরভ সরাসরি প্রিয়তার চোখের দিকে তাকালো। প্রিয়তা তাকাতেই দুজনের চোখাচোখি হলো। বড়দের সামনে এমন একটা কথা বলাই প্রিয়তা সাংঘাতিক লজ্জা পেয়েছে। ততক্ষণে নাস্তা করাও শেষ। লজ্জায় প্রিয়তা চুপি চুপি কেটে পড়ে এখান থেকে, আর দাঁড়ায় না। সৌরভ হাসতে হাসতে হাত ধুয়ে চলে গেল। আবির ডলির মাথায় একটা চাপড় মেরে বলল, বলদ একটা, কোথায় কি বলতে হয় তাও বুঝতে পারিস না। ওমা, সত্যিই তো বললাম। তোর সত্যি নিকুচি করি গাধা। ডলি হ্যাবলার মতো তাদের তিরস্কার শুনলো। সে বুঝতে পারল না ভুলটা কি বলল। বেচারি সৌরভ ছাদের কোণে রেলিং এর ওপর হাত রেখে দাঁড়িয়ে আশপাশ দেখছে। ডলির বলা কথা বারংবার কানে বাজছে তার। বিষয়টা সত্যি হলে কিন্তু মন্দ হয় না। হয়তো সৌরভে যেমন চাহিদা তেমন পুরোপুরি নয়, তবে শিখিয়ে পড়িয়ে তাকে মানিয়ে নেওয়া যাবে সহজে। মেয়েটা দুষ্টু হলেও বেয়াদব নয়, বিশেষ করে সৌরভের ক্ষেত্রে। সৌরভকে প্রিয়তা খুব মান্য করেন, সেটা সৌরভ খুব ভালো করেই বুঝতে পেরেছে। এক মনে প্রিয়তাকে নিয়ে চিন্তা করছে সৌরভ। বিয়ে করলে প্রিয়তাকেই করবে ভেবে রাখলো, কারণ যাকে পছন্দ হয়েছে তার সাথে নির্বিঘ্নে সুন্দর মতো সংসার করা যাবে। দুজনের একটা টোনাটুনি সংসার গড়ে তোলার পরিকল্পনা করাই যায়। এসব কথা ভাবতে ভাবতেই ছাদ থেকে নেমে নিচের রুমে চলে গেল সৌরভ। তারপর গোসল করে ড্রয়িং রুমে চলে এলো সে। প্রিয়তা নিজের রুমে বসে লজ্জার লাল নীল হতে হতে শেষ। এত লজ্জা কেন যে লাগছে বুঝতে পারছে না সে। সে এত সহজে কোনো কিছুতে লজ্জা পায় না। ভাবতেই অবাক লাগছে যে ডান পিটে দুষ্টু মেয়েটা এখন লজ্জাবতীও হয়ে গেছে। সৌরভের কথা ভাবলেই এখন প্রিয়তার গাল দুটো ব্লাশিং হয়ে যায়। সেটা যে এই কয়েকদিনে তার মন চুরি করে নিয়েছে। এসব ভাবনার মধ্যেই তানিয়া রুমে এসে প্রিয়তাকে ডেকে নিচে চলে গেল। প্রিয়তাও নিজেকে ঠিকঠাক করে নিচে চলে আসে। এসে মুস্কানকে দেখতে পায় সে। প্রিয়তার বড় ভাই হলো মুস্কান। মুস্কান আর 1 বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাবে। প্রিয়তা মুস্কানকে অনেক ভয় পায়। তার ভাইটা যে আগুনের গোলা, রাগ তার নাকের ডগায় থাকে। প্রিয়তার ব্যাপারে তো সে হাই লেভেলের করা। প্রিয়তা দুষ্টুমি করলে মুস্কান তাকে ধমকেই সাইজ করে দেয়। মুস্কানের সাথে প্রিয়তার মা মিসেস প্রোমিও প্রিয়তাকে শাসনে রাখেন। প্রিয়তার সবকিছুতে একমাত্র সাপোর্ট পায় তার বাবা মিস্টার মুজাফফরের কাছে। হাজার দুষ্টামি করলেও বাবার কারণে সে সবসময় পার পেয়ে যায়। বাবার একমাত্র আদরের আহ্লাদি রাজকন্যা বলে কথা। প্রিয়তা ভাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কখন এলে ভাইয়া? মুস্কান কোকের গ্লাসে চুমুক দিয়ে বলল, এই তো কিছুক্ষণ আগে। কি অবস্থা তো? পড়ালেখা থেকে তো পার পেয়ে গেছিস মনে হয়। কল দিলে রিসিভ করিস না, ফোন কোথায় থাকে তোর? মানে ভাইয়া খেয়াল করিনি আসলে। তা খেয়াল থাকবে কি করে? সারাদিন তো টাই টাই করে ঘুরিস, কেউ যে ফোন দিতে পারে তা তো মনে থাকে না। এই বলে একটা পলিথিনের প্যাকেট এগিয়ে দিল প্রিয়তার দিকে। প্রিয়তা হাত বাড়িয়ে নিল তা। প্যাকেটের ভেতরে চিপস, চকোলেট, জুস আরও হাবিজাবি কি যেন। একা একা খাস না, ডলি, তানু, জুই, পান্না ওদেরকেও দিস। প্রিয়তা মাথা নেড়ে সায় জানিয়ে বলল, আচ্ছা দিবনে। আম্মু আপু এলেন না কেন ভাইয়া? ওনারা কালকে আসবেন। আজকে আব্বুর হসপিটালে এমার্জেন্সি ছিল, তাই আব্বুর জন্য আম্মু আসতে পারেনি। ওহো। সৌরভও কোকের গ্লাসে চুমুক দিয়ে মুস্কানকে জিজ্ঞেস করলো, তা তোমার পড়ালেখা কেমন চলছে মুস্কান? আলহামদুলিল্লাহ ভালোই চলছে। তা ভাইয়ার জবের ব্যাপারটা কি হলো? কানাডায় থাকতেই কনফার্ম ছিল সব কিছু। জানুয়ারির 1 তারিখ থেকেই জয়েনিং। ও। এক মুহূর্ত নীরবতা। তারপর আকিল মুস্কানের পিঠে আলতোভাবে চাপড় মেরে জিজ্ঞেস করলো, যাবি আজ কোথাও বেড়াতে? অনেকদিন হলো কোথাও ঘুরতে যাই না। আজকে এমনিতেই আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই মিলে মৌলভীবাজার যাব। তুই চাইলে অ্যাড হতে পারিস আমাদের সাথে। আচ্ছা তাহলে ঠিক আছে। কিরে আকিল, এখন ঘুরতে গেলে বিয়েবাড়ি কত কাজ বাকি, সেসব করবে কে? আরে বড় আম্মু চিন্তা করো না, আমরা চলে আসবো তো।
আজকে থেকে মুস্কান আমাদের সাথে থাকবে, তোর হাতে হাতে সব কাজ হয়ে যাবে। কিরে মুস্কান, কিছু বল। হ্যাঁ আন্টি, আমি আজকে থেকে এখানেই থাকবো। কালকে আব্বু আম্মুও চলে আসবেন, চিন্তা করবেন না, সব কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করব আমরা। আচ্ছা ঠিক আছে, কালকে কিছু কেনাকাটা করতে যেতে হবে মার্কেটে। কালকে কিন্তু কোথাও যেতে পারবি না বলে রাখলাম। আকিল এবং মুস্কান একসাথে আচ্ছা বলে উঠল জবাবে। হঠাৎ করে প্রিয়তা টাকা চাইলো মুস্কানের কাছে, বলল, ভাইয়া আমাকে টাকা দিয়ে যাও। টাকা দিয়ে কি করবি তুই? এই না খাওয়ার জন্য কত কিছু কিনে আনলাম। দাও না ভাইয়া প্লিজ, আমার একটু দরকার আছে। মুস্কান কি মনে করে জেরা করা ছাড়াই পকেট থেকে 500 টাকার নোট বের করে হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নে, খালি উল্টাপাল্টা কিছু খরচ করলে তোর তো খবর আছে। প্রিয়তা দাঁত কেলিয়ে হেসে জবাব দিল, না, ভালো কাজেই খরচ করব। কিছুক্ষণ পর আকিল আর মুস্কান বাসা থেকে বেরিয়ে গেল মৌলভীবাজার যাওয়ার উদ্দেশ্যে। সৌরভ আর আবির শুধু বাসায় আছে। আবিরের শ্যামলী ও সুক্রিয়া মার্কেটে নিজের 3টে দোকান আছে। একটা ছেলেদের কাপড় চোপড়, একটা মেয়েদের কাপড় চোপড় এবং একটা কসমেটিক্স ও অর্নামেন্টসের বিরাট দোকান। এই শোরুমগুলো চালানোর জন্য আলাদা করে মানুষ রাখা আছে। আবির শুধু মাঝে মধ্যে তদারকি করে, হিসাব নিকাশ চেক করে ও প্রতিদিনের টাকা নিয়ে আসে। ব্যাস, আর তেমন একটা কাজ নেই তার। আকিল শাহজালাল ইউনিভার্সিটির অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ডলি এবং তানিয়া এমসি কলেজের স্টুডেন্ট। ডলি অনার্স সেকেন্ড ইয়ারে এবং তানিয়া বিএ ফার্স্ট ইয়ারে। সৌরভ আর আবির বসে বসে গল্প করছে। ডলি, তানিয়া, জুই ও পান্নাও আছে সেখানে। প্রিয়তা আবিরের কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে প্রিয়তা আবিরকে উদ্দেশ্য করে বলে ওঠে, আবির ভাইয়া চলো না আজকে মেলায় যাই আমরা। আমি আমার ভাইয়ার কাছ থেকে 500 টাকা রেখেছি। আমার কাছে আগের থেকে 1000 টাকা আছে। টুকটাক কিছু কিনেই চলে আসবো, প্লিজ যাই চলো। কিসের মেলা রে? ভাইয়া, ও বাণিজ্য মেলার কথা বলছে। বাণিজ্য মেলা কবে শুরু হলো? এই তো ভাইয়া, কিছুদিন আগে। প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ চলো না। স্যার আপুকেও আসতে বলবো, প্লিজ মানা করো না। বাপরে, প্রিয় কি চালাক! আবির ভাইয়া যদি রাজি না হয় এজন্য আগেভাগেই সারা আপুর নাম বলে দিছে। সৌরভ আর আবির হেসে ফেলল প্রিয়তার বুদ্ধি দেখে। সৌরভ মুচকি এসে বলল, যাওয়াই যায়, বুদ্ধিটা মন্দ হয় না। তবে আমার একটা শর্ত আছে, এই শর্ত মানলে তবেই মেলায় নিয়ে যাব তোমাদের সবাইকে। প্রিয়তা যেন লুফে নিল সৌরভের সত্যটা, না শুনেই বলল, যে কোনো শর্তেই আমি রাজি আছি ভাইয়া, আমার কোনো প্রবলেম নেই। আগে শুনি ভাইয়া শর্ত কি? হ্যাঁ ভাইয়া, বলো। তোমাদের সবাইকে ঢোলা ঢোলা বোরকা ও বড় হিজাব পরতে হবে। মোট কথা, পর্দা করে যেতে চাইলেই তবেই নেওয়া হবে, নয়তো না। মেলায় কত রকমের মানুষ এসে, ঝামেলাপূর্ণ পরিবেশ। আমি এরকম একটা পরিবেশে তোমাদেরকে বেপর্দায় নিয়ে যাব না। নাও, চয়েস ইজ ইউর। কি করবে দ্রুত সিদ্ধান্ত জানাও। প্রিয়তা নিঃসংকোচে জবাব দিল, আমি রাজি ভাইয়া, আপনি না বললে আমি বোরকা পরেই যেতাম। ডলি এবং তানিয়াও সায় জানিয়ে জবাব দিল, ডান। আমিও রাজি। আমারও কোনো অসুবিধা নেই ভাইয়া। সবাই রাজি হলেও জুই একটু নাকচ নাকচ করতে লাগলো। সে আসলে বোরকা ছাড়া সবসময় চলাফেরা করে। সবাই তো আর সমান নয়। জুইও তেমনই ব্যতিক্রম। জুই আমতা আমতা করে বলল, বোরকা পরে না গেলে হয় না সৌরভ ভাইয়া। আমি আসলে বোরকা পরতে কমফর্ট ফিল করি না। বোরকা ছাড়া লং ড্রেস বা গ্রাউন হলে চলবে না? আসলে দেখো, তোমাদেরকে আমি জোর করছি না, তবে একটা কথা কি জানো তো, মেয়েরা হলো মণি মাণিকের মতো দামি সম্পদ। এবং মণিমুক্তাদি মানুষ সবসময় লোকচক্ষণ আড়ালে লুকিয়ে রাখে, কারণ বলা যায় না কখন কে তা চুরি করে নিয়ে যায়। তেমনি মেয়েদের অন্যতম সুরক্ষা ব্যবস্থা হলো গিয়ে পর্দা। যে মেয়ে যথাযথ পর্দা করে সেই মেয়ে ওই লুকা ঈদ মণিমুক্তাদির সমতুল্য। সে সব ধরনের কলুষতা থেকে মুক্ত থাকে। ওই মেয়েটির উপর আল্লাহর রহমত থাকে। আল্লাহ তাআলা কিন্তু সকল মেয়েদের জন্য পর্দা ফরজ করেছেন। পবিত্র কোরআন ও হাদিস সমূহে মেয়েদের পর্দার কথা ও পর্দার গুরুত্ব সম্পর্কে বহুবার আলোচনা করা হয়েছে, তা পড়লেই তোমরা বুঝতে পারবে। আমি তোমাদের ভালো চাই, তাই এই কথাগুলো বলছি। আমি অ্যাজ এ বড় ভাই তোমাদেরকে জাস্ট উপদেশ দিচ্ছি। এখন আমার কথা শুনলে তোমরাই লাভবান হবে, এবার না শুনলে তোমাদেরই লস। জুই এবারে বিরস মুখে জবাব দিল, আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি রাজি। গুড, তবে আমার ভয়ে নয়, আল্লাহর ভয়ে এই আদেশটা পালন করো। পরকালের ওপর ভয় রাখো, জোর জবরদস্তি নয়। নিজের ভালো নিজেরই বুঝতে হবে। মেয়েদের এই স্টাইলিশ ভাবে বাইরে বের হতে নেই। আমি কি বোঝাতে চাচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই মাথা দুলিয়ে সায় জানালো। প্রিয়তা মুগ্ধ হয়ে গেছে সৌরভের কথা শুনে। মনে মনে ঠিক করে ফেললো, আজকে থেকে সবসময় পর্দা পড়বে। আর কোনো অবহেলা নয় এ ব্যাপারে।
পরকালে শাস্তির বিষয়টা মাথায় রাখতে হবে। পরিপূর্ণ মুসলিমা হয়ে বাঁচতে হবে, তবে না আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। আবিরের কথায় ধ্যান ভাঙে প্রিয়তার। বাণিজ্য মেলায় রাতে যেতে খুব মজা লাগে, আমরাও না হয় রাতে যাই। সৌরভ সাথে সাথে নাকচ করে দিল প্রস্তাবটা। না, রাতে না। রাতের বেলা মেয়ে মানুষ সাথে নিয়ে যাওয়াটা সেফ না। সারাকেও মামা রাতের বেলা বেরোতে দেবে না। তাই আমরা কিছুক্ষণ পর দুপুরের খাবার খেয়ে বেরিয়ে যাব এবং শেষ বিকেলের দিকে বা সন্ধ্যায় বাসায় ফিরবো। সৌরভের কথায় যুক্তি আছে, তাই তার কথা সবাই বিনা বাক্য ব্যয়ে মেনে নিল। আবির জুইকে বলল তুর্যকে ফোন করে আসতে বলতে। জুই বসা থেকে উঠে চলে গেল তুর্যকে কল করতে। আজকে বয়োজ্যেষ্ঠরা সবাই আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিতে গিয়েছেন, তাই বাসায় প্রায় কেউ নেই। মিসেস মিনা ও মিসেস শিলা পুত্রবধূদেরকে সাথে নিয়ে দরকারি সব জিনিসের লিস্ট করছেন রুমে বসে। মিসেস জেসমিন দূরের আত্মীয় স্বজনদেরকে ফোন কলে দাওয়াত করছেন। সবাই কাজে ব্যস্ত, শুধু সৌরভরা বাদে। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে মিসেস মিনার কাছ থেকে পারমিশন আদায় করে সবাই মেলায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তুর্য দুটো সিএনজি নিয়ে এসেছে আসার সময়। একটা সিএনজিতে সৌরভ, প্রিয়তা ও জুই উঠে বসলো। অন্য সিএনজিতে তুর্য, ডলি, তানিয়া, পান্না ও আবির বসলো। সবাই ঠিকঠাক মতো বসতেই সিএনজি চালক গাড়ি চালাতে শুরু করলো। আজকে প্রত্যেকটা মেয়েই বোরখা পরেছে। জুই বাদে বাকি সবাই সৌরভের কথা শুনে অনুপ্রাণিত হয়ে পর্দা পরেছে। জুই একটু স্টাইলিস্ট বেশি, তাই তার নিজেকে একটু অন্যরকম লাগছে আজ, কেমন খ্যাত খ্যাত টাইপের। মেলার সামনে থামতেই একটা প্রাইভেট কারের সামনে সারা ও তার বোন জারাকে দেখা গেল। আবির গাড়ি ভাড়া মিটিয়ে দিয়ে সারার দিকে এগিয়ে গেল। তুর্য সৌরভের দায়িত্বে সব মেয়েদেরকে রেখে সে টিকিট কাটতে চলে গেল। সারা আর জারাকে নিয়ে ওদের কাছে এলো আবির। সারা আর যারা সবার সাথে কুশল বিনিময় করলো। তুর্য টিকিট নিয়ে আসতেই সবাই লাইন ধরে মেলায় ঢুকলো। প্রিয়তা সৌরভের পাশাপাশি হাঁটছে। মেলায় প্রচুর ভিড়। তানিয়া ও ডলি একসাথে হাঁটছে, যারা আর জুই একসাথে, সারা আবির একসাথে ও পান্না এবং তুর্যও একসাথে হাঁটছে। সবাই জোড়ায় জোড়ায় ঘুরছে। প্রিয়তার নিজে যেতে সৌরভের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে লাগলো। সৌরভ একবার হাতের দিকে তাকিয়ে মৃদু হাসলেও কিছু বলল না। আসলে প্রিয়তা অন্য কিছু মিন করে হাত ধরেনি। এতদিন মেলায় আসলে বা কোথাও শপিং করতে গেলে সবসময় বাবা, ভাই, মা, ফুপ্পি অথবা ফ্রেন্ডের হাত ধরে হাঁটতো। আজও অভ্যাসবশত সৌরভের হাত ধরেছে। প্রিয়তা চুড়ির দোকান থেকে চুড়ি কেনার জন্য পাগল হয়ে গেল। ও দেখাতে কি বাকি মেয়েরাও চুড়ি, নুপুর সব মেয়েলি জিনিস চুজ করতে লাগলো। সৌরভ প্রিয়তার পাশেই দাঁড়িয়ে। আবির সারাকে চুড়ি পরিয়ে দিচ্ছে হাতে। সবাই সবার পছন্দসই চুড়ি কিনছে। প্রিয়তা কয়েক ডজন চুড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে একা একা কালার চুজ করতে পারছে না। সৌরভ তাকে হেল্প করলো। সৌরভ বেছে বেছে সুন্দর কালারগুলো চুজ করে দিল তাকে। প্রিয়তা অনেকগুলো চুড়ি কিনলো। ভেলভেট চুড়ি 1 বক্স, রেশমি চুড়ি 6 ডজন, কাঁচের চুড়ি 4টে, রেশমি চুড়ি 2টো, মেটাল চুড়ি 2 ডজন। একসাথে 2 জোড়া নুপুর নিল। 2 জোড়া কানের দুল কিনলো। এগুলো কেনার পর প্রিয়তা পার্স থেকে টাকা বের করতে নিলেই সৌরভ আটকে ফেললো তাকে। প্রিয়তা জিজ্ঞাসু দৃষ্টিতে টাকা দিয়ে দেখতে পেল সৌরভ নিজের মানিব্যাগ থেকে টাকা বের করে দোকানির হাতে ধরিয়ে দিয়েছে। প্রিয়তা হা হয়ে গেছে সৌরভের এমন কর্মে। হাই হাই করে বলে ওঠে, ভাইয়া, এটা কি করলেন আপনি? আমার কাছে তো টাকা ছিল, আপনি কেন দিতে গেলেন? সৌরভ জবাব না দিয়ে ডরি ও তানিয়ার চুড়ি কেনার টাকাও দিল। বাকি মেয়েদের জিনিস কেনার টাকা আবির আর তুর্য দিয়েছে। সৌরভ প্রিয়তার দিকে তাকিয়ে হাসি মুখে জবাব দিল, সৌজন্যতার খাতিরে দেইনি। তানিয়া আর ডালির মতো তুমিও আমার কাছে ইম্পর্টেন্ট। মনে আছে ছোটবেলায় তুমি আমার কাছে এসে বায়না ধরতে তোমাকে এটা সেটা কিনে দেওয়ার জন্য? আমাদের বাসায় এলে তো আমার কোল থেকে আর নামতেই চাইতে না, এতটাই পছন্দ করতে আমাকে। তখন যদি কত কিছু কিনে দিতে পেরেছি, তবে আজ কেন পারবো না? আর তুমি বা এত কেন সংকোচ বোধ করছো? বিনর্মালোককে জানো তো, কেউ ভালোবেসে কিছু দিতে চাইলে তা গ্রহণ করতে হয়। সৌরভের মিষ্টি সুরে বলা কথাগুলো শুনে প্রিয়তা পুরো গলে গেল যেন। সৌরভের দিকে তাকিয়ে ঝলমলে হাসি উপহার দিল সে। সৌরভ প্রিয়তার প্যাকেটগুলো হাতে নিয়ে এক হাতে প্রিয়তার হাত ধরে দোকান থেকে বেরিয়ে এলো। সবাই বিষয়টা স্বাভাবিকই নিয়েছে, কারণ প্রিয়তা সবার চেয়ে ছোট এবং আদরের একজন সদস্য। সবাই যে তাকে বেশি প্রায়োরিটি দেয় তা প্রত্যেকেই জানে। এভাবেই সারা মেলা চষে বেড়ালো ওরা। পথে যার যা পছন্দ হয়েছে তাই কিনে নিয়েছে। প্রিয়তা সৌরভকে একটা ঘড়ি আর মানিব্যাগ গিফট করলো নিজের টাকা দিয়ে। সৌরভ তার সাদরে গ্রহণ করলো। বাসার সদস্যদের জন্য টুকটাক কিছু কেনা হয়েছে।
আবির, সৌরভ আর তুর্য মিলে মেয়েদেরকে একটা করে ওয়ান পিস কিনে দিল। তারপর সবাই একসাথে ফুচকা চটপটি খেলো। দুজন দুজন করে নাগরদোলায় দুললো। সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে ফটো তোলার তো বাধ্যতামূলক আছেই। প্রচুর হাসি ঠাট্টা ও আনন্দ ফুর্তির মাধ্যমে ফুরুত করে দিন কেটে গিয়ে সন্ধ্যা হয়ে তারপর রাত নেমে এলো ধরণীর বুকে। অতঃপর সবাই রওনা দেয় বাসার উদ্দেশ্যে। আবির, সারা জারাকে পৌঁছে দিতে তাদের সাথে গেল। প্রিয়তা সারাটা দিন সৌরভের হাতে হাত রেখে হেঁটেছে। সৌরভের সাথে সে একদম ফ্রি হয়ে গেছে। দুজন দুজনকে বেশ ভালো করেই চিনেছে আজ। একজন আরেকজনের পছন্দ অপছন্দ সম্পর্কে অবগত হয়েছে। আজ তাদের মধ্যে প্রচুর আলাপ হয়েছে। কথায় কথায় সৌরভের কেমন মেয়ে পছন্দ তা জেনেছে প্রিয়তা। তন্মধ্যে বেশ কয়েকটা গুণ তার মধ্যে নিহিত। চাইলে বাকিগুলো নিজের আয়ত্তে করে নিতে পারবে প্রিয়তা। সৌরভ ও প্রিয়তার গুণগুলো জেনে নিয়েছে গল্পের ছলে। সৌরভের মনে এই ছিল যে সে প্রিয়তাকে একটু ভালো করে বাজিয়ে দেখবে। তার মন মতো হতে পারার গুণ প্রিয়তার মধ্যে আছে তা সে ঠিকই বুঝতে পেরেছে। মনে মনে কিছু প্ল্যান করে নিল সৌরভ। মুস্কান এবং আকিল এখনো ফেরেনি বাসায়। আসতে বেশ রাত হতে পারে বলে ফোন দিয়ে জানিয়েছে আবিদকে। আবিদ সেই কথা তার মা চাচিকে জানিয়ে দিয়েছে, যাতে ওনারা টেনশন না করে। সৌরভ ফ্রেশ হয়ে নিচে এসে ভাতিজা জিহানকে কোলে নিয়ে আবিরের বিয়ের কাঠ খুঁটিয়ে দেখতে লাগলো। রাজকীয় কুশিয়ারা সেন্টারে বিয়ে হবে বলে ঠিক করা হয়েছে কনে পক্ষ থেকে। আর সৌরভদের পক্ষ থেকে ওয়ালিমা হবে খানস প্যালেস কনভেনশন হলে এবং গায়ে হলুদ যার যার বাসে হবে। সূর্য একে একে দরকারি সব জিনিসের নাম পড়ে শোনালো লিস্ট থেকে। ওয়ালিমার আগে একটা গরু কিনে আনতে হবে। মুরগি থেকে শুরু করে যা যা দরকার তার সবই নিয়ে আসতে হবে। এবং এটার দায়িত্ব আবিদ, হৃদয় আর মিস্টার শফিক নিয়েছেন। মিস্টার সালাম ও তুর্য বাবা মিস্টার মিসবাহ তদারকির দায়িত্বে আছেন। সবকিছু ডেকোরেশনের দায়িত্ব তুর্য, আকিল, মুস্কান ও সৌরভের। কনেদের বাড়িতে পাঠানোর সব তথ্য সাজানোর দায়িত্ব মেয়েদেরকে দেওয়া হয়েছে। পিঠাপুলি বানানোর দায়িত্ব সব মহিলাদের। এই সব কিছু নিয়ে ডিসকাস করা হলো অনেকক্ষণ যাবৎ। মিসেস জেসমিন হঠাৎ মিসেস মিনাকে জিজ্ঞেস করলেন, সবই তো বুঝলাম ভাবি, আবিরের তো বিয়ে হয়ে যাচ্ছে, তবে সৌরভ কেন বাদ যাবে? ওরও বিয়ে দেওয়া দরকার। তোমরা যদি বলো তবে আমি আমার জুইয়ের সাথে আমার ভাইপোয়ের বিয়ের কথা বলতে পারি। মিসেস মিনা নির্বিকারভাবে জবাব দিলেন, বললেই তো হয়ে যায় না গো ননদি। ছেলের পছন্দ তো হতে হবে। সৌরভ যদি জুইকে বিয়ে করতে রাজি হয় তবে আমাদের কোনো আপত্তি নেই। আমার ছেলের খুশিতেই আমরা খুশি। ওনাদের কথা শুনে জুই লজ্জায় লাল টমেটো হয়ে গেছে পুরো। প্রিয়তার আগে চলতে চলতে টইটুম্বুর হয়ে গেছে প্রায়। প্রিয়তা এই কয়দিনে বুঝে গেছে যে সৌরভকে তার চাই। সৌরভকে সে খুব পছন্দ করে, এতই পছন্দ করে যে এখন তার জুইকে সহ্য হয় না। অথচ জুইয়ের সাথে তার খুব ভাব ছিল। জুই সৌরভের প্রতি দুর্বল বলে এখন জুইকে অপছন্দ করতে শুরু করেছে সে মনের অজান্তেই। সৌরভের প্রতি এই ভালো লাগাটা সে ভালোবাসা অব্দি দিতে চায়। সে বুঝতে পারছে না ওনাদের বলা কথা শুনে তার এত কেন ফাটছে, এত কেন কষ্ট হচ্ছে বুকে। এইসব কথা শুনে একমাত্র সৌরভের মধ্যেই কোনো ভাবান্তর ঘটল না। মিসেস জেসমিন এবার সৌরভকে জিজ্ঞেস করলেন, কিরে সৌরভ, করবি আমার মেয়েকে বিয়ে? সৌরভ একবার আর চোখে প্রিয়তাকে দেখে নিল। প্রিয়তার গাল ফোলানো দেখে সে যা বোঝার বুঝে ফেলল। ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে একবার জুইয়ের দিকে তাকালো সৌরভ। জুই নববধূর মতো লজ্জায় টুকটুকে হয়ে বসে আছে। সৌরভ সহাস্যে জবাব দিল, সরি ফুপি, আসলে আমার অন্য কাউকে পছন্দ এবং আল্লাহ চাইতো আমি একমাত্র তাকেই বিয়ে করব, সে ব্যতীত অন্য কাউকে নয়। জুই আমার সাথে আরো ভালো কাউকে ডিজার্ভ করে, তাই জুইকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে চাই না। সৌরভের কথা শুনে জুইয়ের লাজুক মুখটা চুপসে গেল। প্রিয়তা কিছুটা খুশি হলেও পুরোপুরি হতে পারেনি, কারণ সৌরভ জুইকে নয় অন্য কাউকে পছন্দ করে। এই কথা শুনে সে আর মন থেকে খুশি হতে পারেনি। কষ্ট হচ্ছে খুব তার মনের মধ্যে। প্রিয়তা চুপচাপ বসে বসে টিভি দেখছে। সৌরভের দিকে আর একবারও তাকালো না অভিমানে। মিসেস মিনা থেকে শুরু করে উপস্থিত যারা সৌরভের পছন্দের কথা জানে না, তারা অবাক হয়ে গেছে সৌরভের কথা শুনে। মিসেস মিনা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলেন, তাই নাকি বাবা? তোর মেয়ে আগে থেকে পছন্দ করা আছে? কে সে? আমায় বল, আমি দরকার পড়লে কালকে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। হ্যাঁ সৌরভ, বলে দে তোর কাকে পছন্দ, আমরা তো আর তোকে মানা করব না। তলে তলে টেম্পু চলে আর আমরা জিগেলে কস হরতাল, তাই না?
ওসব কিছু না ভাইয়া, জাস্ট পছন্দ করেছি, কোনো রিলেশন নেই মেয়েটার সাথে। তবে আগে আবিরের বিয়ের ঝামেলাটা মিটুক, তারপর আমি নিজ থেকে জানাবো তার কথা তোমাদেরকে, তখন বিয়ের প্রস্তাব নিয়ে যেও। আচ্ছা, তবে ঠিক আছে, তাই হবে। তুই চিন্তা করিস না বাবা, ওই মেয়েটার সাথেই তোর বিয়ে দেব আমরা। আমাদের ছেলে একমাত্র পছন্দ বলে কথা, নিশ্চয়ই ভালো কাউকে পছন্দ করেছে। তা তো বটেই। যাকগে ঈশা, বাচ্চাদেরকে খাবার খেয়ে আমার জন্য খাবার বাড়ো। খুব খিদে পেয়েছে আমার, সারাদিন পেটে কিছু পড়েনি। তুমি ডাইনিংয়ে আসো তাহলে, আমি খাবার বাড়ছি। হ্যাঁ, আসছি। বড়রা রুমে চলে যেতেই মেয়েদের গল্পের আসর জমে ওঠে ড্রয়িং রুম জুড়ে। তানিয়া, ডলি, পান্না ওরা কালকে কি কি কিনবে সেসব আলোচনা করছে ধুমসে। জুই ফ্যাকাশে চেহারা নিয়ে তাদের কথায় হু হা করে জবাব দিচ্ছে। প্রিয়তাও বেশ চুপচাপ হয়ে বসে আছে। আবির, সৌরভ ও তুর্য ওরা খেলা দেখছে সোফায় আয়েশ করে বসে। রাতের খাবার সেরে সবাই যে যার রুমে চলে গেল। প্রিয়তা বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছে, তার একটুও ঘুম আসছে না। বারবার খালি সৌরভের বলা কথাটা কানে বাজছে। মনের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়েছে তার। অশান্ত মন যে কিছুতে শান্ত হচ্ছে না। এখন এর থেকে পরিত্রাণের উপায় কি? প্রিয়তা খুব ভালো করে জানে যে এখন তার আব্বু আম্মু মরে গেলেও তাকে বিয়ে দেবে না। ভাই তো আরো এক কাঠি সরেস। ওনাদের সবার ইচ্ছা যে প্রিয়তা হায়ার স্টাডি কমপ্লিট করে তারপর বড় পদে চাকরি করবে। কিন্তু এদিকে প্রিয়তার পড়াশোনা করতে মোটেও ভালো লাগে না। পড়াশোনা ঢিলও দিতে পারে না, কারণ মুস্কান কান টেনে ছিঁড়ে ফেলবে তার এমন কথা চিন্তা করলে। একটা মাত্র বোনকে নিয়ে সে মারাত্মক পজিটিভ। পড়ায় নিজে গাইড করে, টিচার কি পড়িয়েছে না পড়িয়েছে সব পাই টু পাই চেক করে মুস্কান। মতো অবস্থায় বিয়ে অসম্ভব। আর সৌরভ তো অন্য কাউকে ভালোবাসে। তাহলে এখন কি হবে? এসব ভাবতে ভাবতেই প্রিয়তা জীবনের প্রথম কোনো নির্ঘুম রাত কাটালো। এদিকে সৌরভ মনে মনে ভাবছে প্রিয়তার গাল ফোরানোর কথা। সৌরভ এটা বুঝে গেছে যে প্রিয়তা মনে মনে তাকে বেশ পছন্দ করে। এটা ভাবতেই এক প্রশান্তির বাতাস মন ছুঁয়ে গেল তার। ঠোঁটের কোণে এক টুকরো তৃপ্তির হাসি ফুটে ওঠে। আরামের ঘুম নেমে এলো তার চোখদ্বয়ে। পরদিন শেষ দুপুরের দিকে সবাই তৈরি হয়ে শপিং এর উদ্দেশ্যে বেরোলো। রাতে ঘুম না হয় প্রিয়তার আজকে ঘুম ভাঙতে বড্ড দেরি হয়েছে। প্রিয়তার বাবা মা সকাল সকাল এসে পড়েছেন সৌরভদের বাসায়। তাই সবাই মিলে আজ শপিং এ যাচ্ছেন কেনাকাটা করতে। যতজনের হায়েস্ট গাড়িতে যাওয়া হয়েছে ততজন গাড়িতে করে চলে গেলেন। প্রিয়তা মুস্কানের বাইকে উঠে বসলো। সৌরভের বাইকে ডলি, তুর্যের বাইকে জুই, আকিলের বাইকে তানিয়া এবং আবিরের বাইকে পান্না বসেছে। সবাই ঠিকঠাক মতো বসতেই বাইক স্টার্ট দেওয়া হয়। প্রিয়তা মুস্কানকে ধরে বসে সৌরভের দিকে মলিন দৃষ্টিতে তাকালো। যদি এমন কোনো ক্ষমতা তার হাতে থাকতো তবে এই মুহূর্তে সৌরভকে সে নিজের করে নিত। প্রায় মিনিট 15 পর ব্লু ওয়াটার শপিং সিটিতে গিয়ে পৌঁছালো সবাই। গাড়ি বাইক সব যথাস্থানে পার্কিং করে শপিং মলে প্রবেশ করলো ওরা। মুস্কান প্রিয়তার হাত ধরে রেখেছে শক্ত করে। সৌরভ আগে আগে আবিরের সাথে কথা বলতে বলতে হাঁটছে। সবাই সবার মতো কেনাকাটা করছে। মুস্কান প্রিয়তাকে প্রিয়তার পছন্দ মতো কাপড় চোপড় কিনে দিচ্ছে। একটা মাত্র আদরের ছোট বোন, তাকে দেবে না তো কাকে দেবে? প্রিয়তার শপিংয়ে মন বসছে না। তার বেহায়া চোখ জোড়া বারবার ঘুরে ফিরে সৌরভকে প্রত্যক্ষ করছে। সৌরভ সে আবিরকে সাথে নিয়ে জেন্টস শোরুমে গেল কাপড় কিনতে। মিসেস মিনা বাকি মহিলাদের সাথে ডিসকাস করে কনে পক্ষের সবার জন্য কাপড় চোপড় ক্রয় করছেন। কেনাকাটা শেষ হতে হতে রাত 9টা বেজে গেছে প্রায়। তাই সবাই পানসির রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার খাওয়া সেরে বাসার উদ্দেশ্যে রওনা দিল। সারাদিনে সৌরভ আর প্রিয়তার মধ্যে কোনো কথাবার্তা হয়নি, একমাত্র চোখাচোখি ব্যতীত। নিজের মনের মধ্যে ছটফট করতে করতে শেষ প্রিয়তা। প্রিয়তা বিয়ে উপলক্ষে আজ অনেক কেনাকাটা করেছে, কিন্তু তার মনে সবে নেই। সে বড্ড হতাশ হয়ে আছে গতকাল থেকে। এখন ঠিকই বুঝছে এখন প্রেমে পড়ার জ্বালা। এতদিন অন্যান্য মানুষকে এসব নিয়ে কত কিছু শুনিয়েছে, কত ব্যঙ্গ করেছে, কিন্তু আজ তাকেই ভাগালো যেন প্রকৃতি। আজকে ছটফট করতে করতে মাঝরাতের দিকে ঘুমালো প্রিয়তা। সৌরভ সে তার মতো নর্মাল আছে, কোনো চিন্তা নেই, প্যারাও নেই, চিলমুড। সকাল থেকে শুরু হলো সব কাজকর্ম। একটা বিয়ে বাড়ির কত রকমের কত শত কাজ থাকে তা না বলাই বাহুল্য। প্রিয়তা সকাল থেকে ব্যস্ত। তত্ত্ব সাজানোর গুরু দায়িত্ব তার উপর পড়েছে, কারণ সে এসব কাজ অনেক ভালো পারে। সৌরভ ডেকোরেশনের সবকিছু তদারকি করছে। আজকে বেশ কয়েকজন লোক এসেছে ডেকোরেটার্স থেকে। ওই লোকগুলো মরিচবাতি লাগানো ও গেট সাজানোর কাজ করছে। সূর্য সৌরভের সাথে আছে। মুস্কান প্রয়োজনীয় কি সব আনতে গিয়েছে দোকানে। সবাই একটা না একটা কাজে ব্যস্ত। 2 দিন পর বিয়ে, তাই এত ব্যস্ততা। কালকে গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠান একসাথে অনুষ্ঠিত হবে।
সৌরভ একটা টি শার্ট ও একটা 4 কোয়ার্টার ট্রাউজার পরেছে আজ। তাকে অনেক হ্যান্ডসাম লাগছে। প্রিয়তা গোসল করে ছাদে কাপড় মেলতে এসেছিল। সামনের দিকে তাকাতেই নিচে সৌরভকে দেখতে পেল সে। দৃষ্টিটা ওখানেই স্থির হয়ে গেছে তার। পায়ে পায়ে এগিয়ে এলো রেলিং এর কাছটাতে। এক কোণে দাঁড়িয়ে এক মনে সৌরভকে লক্ষ্য করছে সে। হঠাৎ ছাদের দিকে তাকাতেই প্রিয়তার দিকে নজর গেল সৌরভের। সেও কিছুক্ষণের জন্য থমকে গেল। তারপর সম্বিত ফিরে পেতেই মৃদু হেসে হাত দিয়ে হাই ইশারা করলো। এমন সময় মুস্কানকে আসতে দেখে প্রিয়তা দ্রুত ছাদ থেকে নেমে পড়ে। সৌরভ ঠোঁট এলিয়ে হাসলো প্রিয়তার তড়িঘড়ি করে চলে যাওয়া দেখে। পরদিন দুপুরের সময় আবিরকে হলুদ মাখিয়ে গোসল করানো হলো। গতকালকে সারাদের বাসায় সব তথ্য পাঠানো হয়েছে। রাতে স্পিকার বক্সে ফুল ভলিউম দিয়ে গান বাজানো হচ্ছে, রোমান্টিক হিন্দি গান। ছাদের ওপর প্যান্ডেল বেঁধে সেখানে সব ছেলেরা দল বেঁধে বসে আছে। সবাই আজ পাঞ্জাবি পাজামা পরেছে। বিকেলে থেকে দল বেঁধে নিকট আত্মীয় স্বজনরা চলে এসেছেন এখানে। সারা বাসা জুড়ে মেহমানরা গিজ গিজ করছে। প্রিয়তা আজকে মেহেদি ও হলুদ রঙা ডিজাইনের ঘেরওয়ালা স্কার্ট ও ফুলহাতা ফতুয়া পরেছে, সাথে হাত ভর্তি চুড়ি ও পায়ে নুপুর। মুখে হালকা মেকআপ টাচ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা মেরুন রঙের লিপস্টিক, চুলগুলো ছাড়া। এতে তাকে ভীষণ সুন্দরী লাগছে দেখতে। একদম নজর কাড়ার মতো একজন লাগছে তাকে। ডলি আর তানিয়ার সাথে সেও ছাদের ওপর গেল। সৌরভ একবার তাকায় প্রিয়তার দিকে। প্রিয়তাকে এভাবে সাজুগুজু করতে দেখে তার মেজাজটা একটু গরম হয়ে গেল। ছাদে এত এত ছেলে পেলে, তাদের ফ্রেন্ড সাইকেল ও কাজিন টাজিন কত ছেলে আছে এখানে। এর মাঝে প্রিয়তা কিভাবে এরকম করে সেজে এলো চুল টুল ছেড়ে ভাবতেই বিরক্ত লাগছে তার। তবে সৌরভের আর কিছু বলতে হলো না। মুস্কান নিজেই প্রিয়তার কাছে এগিয়ে গিয়ে একটু বকাঝকা করে প্রিয়তার চুলগুলো নিজে খোপা করে দিয়ে ওড়না মাথায় সুন্দর করে পেঁচিয়ে হিজাব বেঁধে দিল। বেচার প্রিয়তা জুই আর পান্নার কথায় এরকম চুল ছেড়ে রেখেছিল, নয়তো সে এরকম ছাদে আসতো না। সৌরভ প্রশান্তির শ্বাস ফেলে অনুষ্ঠানে মনোযোগ দেয়। ট্রেডিশনাল গায়ে হলুদের অনুষ্ঠানে যা যা হয়, আবিরের গায়ে হলুদেও তাই হয়েছে। সাথে চলছে অসংখ্য ফটোগ্রাফি। সবশেষে প্রিয়তা ও পান্না আবিরের হাতে মেহেদি লাগিয়ে দিয়ে স্টেজে উঠে দুজন আবিরের দুপাশে বসলো। সৌরভ সামনের সারিতে একটা চেয়ারে বসে ক্যামেরা হাতে ভিডিও করছে। পাশে ফটোগ্রাফার দুজনও ফটো তুলছে, প্লাস ভিডিও করছে। প্রিয়তা মাঝে মধ্যে পরোক্ষ দৃষ্টিতে সৌরভকে খেয়াল করছে। সৌরভ তো ডিরেক্ট প্রিয়তাকে দেখছে। আবিরের হাতে মেহেদি লাগানো শেষ করে কোনো মতে সেখান থেকে উঠে আসে প্রিয়তা। সৌরভ প্রিয়তার কাজকর্ম সব নিবিড়ভাবে লক্ষ্য করছে। বর্তমানে প্রিয়তাকে চোখে চোখে রাখতে খুব ইচ্ছে করে সৌরভের। খারাপ দৃষ্টিতে কখনো না তাকালেও নজরদারি দৃষ্টিতে সে ঠিকই মেয়েটার খেয়াল রাখে। কারণ বাহ্যিক পরোক্ষ প্রিয়তা একমাত্র তারই অর্ধাঙ্গিনী হবে। প্রিয়তাকে নিজের করতে চেষ্টার কোনো ত্রুটি রাখবে না সে, এবং যখন পুরোপুরি নিজের করে পেয়ে যাবে সেদিন থেকে প্রিয়তাকে একেবারে কলিজার গভীরে ঢুকিয়ে রাখবে সৌরভ। মেয়েটাকে খুব আদরে আদরে নিজের কাছে জড়িয়ে রাখবে, কখনো দূরে যেতে দেবে না। জীবনের প্রথম এবং শেষ ভালো লাগা, ভালোবাসাও তো বেশি সময় লাগবে না। প্রিয়তাকে নিয়ে এসব কথা ভেবেই আনমনে মুচকি আসলো সে। প্রিয়তা স্পিকারে রোমান্টিক গান শুনে শুনে হাতে মেহেদি পড়ছে। তার পাশে জুই ডলিকে ও তানিয়া ঈশার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে। প্রিয়তা মিসেস জেসমিন, মিসেস মিনা, মিসেস প্রমি ও মিসেস শিলার হাতে মেহেদি পরিয়ে দিয়েছে আগেই। বয়স হয়েছে দেখে কি শখ থাকতে নেই কারো? ওনারা লাগাতে চায়নি, কিন্তু প্রিয়তা জোর করে লাগিয়ে দিল তাদেরকে। প্রিয়তা এক হাতে দু পিঠে মেহেদি পরে শেষ করে নিজের রুমে চলে গেল। মিস্টার মুজাফর আদরের মেয়েকে মুখে তুলে খাবার খাইয়ে দিয়েছেন, তাই আর কষ্ট করে তাকে নিজের হাতে খেতে হয়নি। অনুষ্ঠান শেষে সোজা রুমে চলে গেছে ঘুমাতে। যদিও অনুষ্ঠানের রেশ এখনো কিছুটা রয়ে গেছে। ছেলেরা বেশিরভাগ বাইরে আড্ডা দিচ্ছে। মেহমান বেশি হওয়ায় সৌরভদের বাসার এক্সট্রা গেস্ট রুমগুলো খুলে দেওয়া হয়েছে। সৌরভ রাত 1টা পর্যন্ত সজাগ থেকে তারপর নিজের রুমে চলে গেছে ঘুমাতে। তার আবার এত বাজে আড্ডা দেওয়ার অভ্যাস নেই, তাও এত রাত জেগে না ঘুমিয়ে। আবিরকে আকিল ও তুর্য এক প্রকার জোর করে ঘুমাতে নিয়ে গেছে। বেশি রাত জাগলে পরে কালকে দেখা যাবে ছবি সুন্দর উঠছে না, বরের মুখ মলিন। পরদিন সকাল থেকে প্রচুর ব্যস্ততা বিরাজ করছে সবার মাঝে। আজকে আবিরের বিয়ে। শুক্রবার বাদ জুমা সিলেটের বৃহত্তম কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে বরপক্ষে সবার যেতে হবে। সৌরভও খুব ব্যস্ত সময় পার করছে। প্রিয়তা সকালে ঘুম থেকে উঠে টুকটাক প্রয়োজনীয় কিছু কাজ করে তারপর রুমে চলে এলো তৈরি হতে। পার্লার থেকে একজন মেয়ে এসেছে জুই, ডলি, তানিয়া ও পান্নাকে এবং সৌরভদের আরও কয়েকজন কাজিনদের সাজিয়ে দেওয়ার জন্য। প্রিয়তা সাজবে না বলে মানা করে দিয়েছে তাদের।
পার্লারে সাজের প্রতি তার মারাত্মক বিরক্তি রয়েছে, কারণ তারা এত পরিমাণে হাবিজাবি মুখে লাগিয়ে দেয় যে পরে আর নিজের চেহারাটাও চেনা যায় না। একবার সে সেজেছিল, তাকে পুরো অন্যরকম লাগছিল দেখতে। প্রিয়তা বলে চেনাই যাচ্ছিল না, এজন্য কেঁদে কেটে পরে আর বিয়েতেই যায়নি। তারপর থেকে পার্লার তার জানের দুশ্মন। ডলির রুমে সবাই সাজতে ব্যস্ত, আর এদিকে প্রিয়তার রুমে এসে বিয়েতে পরার জন্য কাপড় বের করে গোসল করতে চলে গেছে। গোসল শেষে কাপড় চোপড় সব পরে চুল ভালো করে মুছে হেয়ার ড্রায়ার চালিয়ে শুকিয়ে নিল। ইতিমধ্যে ডলি এসে জানিয়ে গেল মিসেস মিনা বলেছেন সব মেয়েদেরকে শাড়ি পরতে, তাই বাধ্য হয়ে প্রিয়তার ড্রেস পাল্টে একটা পিস কালার স্টোনের কারুকাজ করা শাড়ি পরে নিল। তার আম্মু তাকে শাড়ি পরতে সাহায্য করলেন। শাড়ি পরা শেষে মুখে হালকা করে ক্রিম ঘষে চোখে মোটা করে আইলাইনার, কাজল ও মাস্কারা লাগালো, আর ঠোঁটে দিল রেড ভেলভেট কালারের ম্যাট লিপস্টিক। তারপর সুন্দর করে হিজাব বেঁধে মাথার একটা পাথরের কারুকাজ করা চিকন চেনের টায়না লাগালো। 2 হাত ভর্তি ম্যাচিং চুড়ি, গলায় একটা সিম্পল লম্বা চেনের লকেট। তাকে দেখতে অনেক মায়াবতী লাগছে। মিসেস প্রমি মেয়ের কপালে চুমু খেয়ে বললেন, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে দেখতে পুরো মায়াপরীর মতো লাগছে, কারো নজর যেন না লেগে যায়। প্রিয়তা তার মাকে আহ্লাদিত হয়ে 2 হাত দিয়ে জাপটে জড়িয়ে ধরে বলল, তোমাকেও তো ভীষণ কিউটি পাই লাগছে আম্মু। আমার আব্বু না তোমায় দেখে আবারও ক্রাশ খাবে নিশ্চিত। মিসেস প্রমি মেয়ের মাথায় আলতো চাপড় মেরে বললেন, যাহ দুষ্টু মেয়ে, মায়ের সাথেও ফাজলামি করতে সারে না। তুমি তো জানো যে আমি সব সময় ফাজিল। মিসেস প্রমি এবার কিছুটা শাসানি দিয়ে বললেন, বেশি বেয়াদবি করলে ধরে বিয়ে দিয়ে দেব। তোমার বাপকে বলতে হবে পাত্র দেখার জন্য। আমি রাজি, বিয়ে করতে চাই, জলদি পাত্র খুঁজো। প্রিয়তা দাঁত কেলিয়ে হেসে কথাটা বলেই ফোন হাতে নিয়েই এক ছুটে পগার পার, কারণ জানে এখন থাকলেই মায়ের হাতের গাঁটটা খেতে হবে। মিসেস প্রমি মেয়ের যাওয়ার পানে তাকিয়ে হেসে উঠলেন আনমনে। মেয়েটা এখনও পাগলাটেই রয়ে গেল। সৌরভ ও বাকি ছেলেরা জুমার নামাজ আদায় করে বাসায় ফিরল। পাত্র ব্যতীত বাকি সবাই তৈরি হয়ে আছে আগে থেকে। সৌরভ ও আকিল মিলে আবিরকে তৈরি করলো। মুস্কান ও তুর্যকে কোন গাড়িতে করে যাবে তা ঠিক করছে। সবকিছু সেটিংয়ের দায়িত্ব দুজনের ওপর। সবাই আনন্দ মুহূর্তে ব্যস্ত। মিসেস শীলা যাবেন না বলেছিলেন, কিন্তু সৌরভ ও প্রিয়তার ঠেলাঠেলিতে তিনি রাজি হয়েছেন। আবিরও সোজা কথাই বলে দিল, মা ব্যতীত সে বিয়ে করতে যাবে না। অগত্যা কি আর করার, রাজি হতেই হলো। তবে বাসায় আসা কিছু মুরব্বী গোছের মহিলা মিসেস শীলার ছেলের বিয়েতে সেন্টারে যাওয়ার বিষয়টা সহজভাবে নিলেন না। এ নিয়ে ওনারা কানাঘুষো শুরু করে দিলেন, তবে ওনাদের কথাই কেউ পাত্তাও দিল না। সৌরভ আজকে কালো রঙের স্যুট পরিধান করেছে, কালো শার্ট, কালো কোট, কালো প্যান্ট, কালো সানগ্লাস, কালো শু, কালো ঘড়ি, এমনকি ফোনের কাভারও কালো। গলা চুলগুলো ব্যাক ব্রাশ করা। তাকে এত পরিমাণ হ্যান্ডসাম লাগছে যে প্রিয়তা তাকে দেখে পুরোপুরি হা হয়ে গেছে। এতদিন শুনে এসেছে ছেলেরা মেয়ের রূপে পাগল হয়, আজ প্রিয়তার ক্ষেত্রে তার উল্টোটা ঘটল। আজ প্রিয়তা সৌরভের রূপে মুগ্ধ। এত সুন্দর ছেলে হয়তো এত আহামরি ফর্সা নয়, কিন্তু তাও এত হ্যান্ডসাম লাগছে যে বলার বাইরে। সৌরভও প্রিয়তাকে দেখে মুগ্ধ হয়েছে, তবে বেশিক্ষণ তাকিয়ে থাকেনি তার দিকে। যতই হোক, বিয়ের আগে নিজেকে সংযত রাখতে হবে কোনো মতে। বিয়ের আগে এইভাবে তাকিয়ে থাকাটা ঠিক শোভা পায় না। বাসার ভেতরের দরজা জানালা সব লাগিয়ে ঠিকঠাক মতো তারপর বাসার সদর দরজার বড় তালা দিয়ে লক করা হলো। বাইরে অনেকগুলো গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে। সবার আগে বরের গাড়িটা নজর কাড়ছে। গোলাপ ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে কালো রঙের কারটা। ছেলেরা সবাই যে যার বাইকে করে যাবে, মেয়েরা আবার গাড়িতে করে যাবে। সবাই ঠিকঠাক মতো গাড়িতে উঠে বসলো। যে গাড়িগুলো ফুলফিল হয়ে গেছে সেগুলো সৌরভের নির্দেশে সেন্টারের উদ্দেশ্যে রওনা দিল। মুস্কান প্রিয়তাকে গাড়িতে করে যেতে দেয়নি, কারণ যে গাড়িতে প্রিয়তা উঠতে যাচ্ছিল সেই গাড়িতে ডলি, তানিয়া, জুই, পানা থাকলেও তাদের এল্ডার ছেলে কাজিন ছিল কয়েকজন। মুস্কান তো আবার তার বোনকে নিয়ে ওভার পজিটিভ, তাই তাদের সাথে আর যেতে দেয়নি। অগত্যা কি আর করার, মুস্কানের সাথে তার বাইকে উঠে বসলো। বেশিরভাগ ছেলেরা তাদের বাইকে করেই রওনা হয়েছে। এলাকার বড় ভাই, নেতা ও কমিশনার থেকে শুরু করে সবাই ছিল সাথে। বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা দেখে সৌরভ মুচকি হাসলো। তাদের ভাই বোনের জুটিটা একদম অন্যরকম। সৌরভ প্রিয়তা ছোটবেলা থেকেই দেখে আসছে মুস্কান তার প্রতি একটু বেশি যত্নশীল। এমনকি প্রিয়তা যখন একদম নবজাত শিশু, তখন থেকে মুস্কান অতি পরিচিত ছাড়া অন্য কারো কোলে প্রিয়তাকে দিত না। ছায়ার মতো পিছে পিছে থাকতো, একটু ফুলের টোকা অব্দি লাগতে দেয়নি। এত যত্নশীল ভাই সৌরভ নিজে ছিল কিনা সন্দেহ। মুস্কানের এমন পাগলাটে ভালোবাসার সাথে প্রিয়তা পরিচিত,
তাই কখনো তার বিরক্ত লাগে না। সে উল্টো গর্বিত যে তার এমন একটা ভাই আছে। প্রিয়, ঠিক মতো ধরে পড়িস কিন্তু, শাড়ি সামলে রাখিস। আচ্ছা ভাইয়া। একটা ছেলে এতক্ষণ তাদের দুজনকে লক্ষ্য করছিল। সে হঠাৎ মুস্কানকে জিজ্ঞেস করলো, আপনার বোন হয় বুঝি? হ্যাঁ। ও, বোনকে মনে হয় অনেক ভালোবাসেন আপনি। না আসলে ওই গাড়িতে বসার জায়গা ছিল, তাও তাকে বসতে দিলেন না তো, তাই বলছিলাম। মুস্কান এবার পাল্টা প্রশ্ন করলো ছেলেটিকে। আপনার বোন আছে? হ্যাঁ, ছোট বোন আছে একটা। আপনি ভালোবাসেন তাকে? হ্যাঁ বাসি তো, কিন্তু ভাই আপনার এত বাসি না। বোনকে ভালোবাসতে কোনো ভাইয়ের স্বার্থ থাকে না, আমারও নেই। এই বোনটাকে আমি আল্লাহর কাছে বহুত চেয়ে তারপর পেয়েছি। ছোট থেকে আব্বু আম্মুর চাইতে আমি তার বেশি দেখভাল করছি। সেও আমাকে ছাড়া বুঝতো না কিছু। আমি এখন থেকে নই, ও যখন একদম একদিনের শিশু ছিল তখন থেকেই আমি ওর প্রতি পজিটিভ। একটা মাত্র বোন আমার, সব ভালোবাসা, আদর, যত্ন, শাসন, বকা সব কিছু একমাত্র তার জন্যই বরাদ্দ। প্রিয়তা মুস্কানের কথা শুনে দুহাত দিয়ে ভাইকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, আমি আমার ভাইয়াকে অনেক ভালোবাসি। লাভ ইউ ভাইয়া। আমাকে আচার কিনে দিও প্লিজ। মুস্কান হেসে ফেললো প্রিয়তার আবদার শুনে। তার সাথে ওই ছেলে আর সৌরভও হেসে ফেলে। ছেলেটা ভীষণ অনুপ্রাণিত হলো মুস্কানের বোনের প্রতি এত ভালোবাসা দেখে। মনে মনে চিন্তা করলো সেও এখন থেকে তার ছোট বোনটাকে আদরে আদরে রাখবে। আগে আগে সকল বাইকের মধ্যমণি হলো আবিরের সাজানো কার এবং তার পেছনে অন্যান্য গাড়িগুলো। সবকিছু সিরিয়াল মেনটেন করে যাচ্ছে। এরও সামনে একটা বাইকে করে ফটোগ্রাফার একজন ভিডিও করছে। বেশ অনেকক্ষণ পর সব বাইক ও গাড়িগুলো সেন্টারের ভেতর উল্লাস নিয়ে প্রবেশ করলো। কর্তৃপক্ষ আগেই চলে এসেছে। বিশাল বড় এরিয়া ও রাজকীয় প্যালেস নিয়ে গঠিত কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল। এত আকর্ষণীয়ভাবে সবকিছু ডেকোরেশন করা যে দেখলে মনটা উৎফুল্লিত হয়ে যায়। সাথে ফটোগ্রাফি করার জন্য স্পেশাল প্লেস ও সেন্টারটা। আবিরদের সাথে আসা ফটোগ্রাফার তো ড্রোন উড়িয়ে ভিডিও করছে। সেন্টারের ভেতর থেকে অনেক ছেলেমেয়েরা বল এসেছে বলে চিৎকার করে বেরিয়ে এলো। কয়েকজনের হাতে ফুলের পাপড়ির থালা, একজনের হাতে মিষ্টি ও দুধের গ্লাস। আখিল বাইক থেকে নেমে আবিরের গাড়ির ডোর খুলে দিল। সৌরভও বাইক একপাশে পার্ক করে আবিরের পাশে এসে দাঁড়ালো। বাইরে এক দফা ফটোগ্রাফি চলল। বিরাট বড় সিঁড়ি পেরিয়ে সেন্টারের সদর দরজার কাছে যেতেই আটকে গেল সবাই। আবিরের শালা শালি গেট আটকে বসে আছে। টাকা দিলে তবেই গেট ছাড়বে। তারা 50,000 টাকা চাইলো। অবশেষে বহুত দর কষাকষি করে 20,000 টাকা তাদের হাতে তুলে দিল দুর্য। টাকা দিতে গেট ছাড়লো ওরা। যারা একটা মিষ্টি ঢুকিয়ে দিল আবিরের মুখে। মিষ্টি খাইয়ে দুধের গ্লাস হাতে দিল খাওয়ার জন্য। আবির নাক মুখ কুচকে এক টক খেয়ে গ্লাস ফেরত দিল। অতঃপর সবাই সেন্টারের ভেতর প্রবেশ করার সুযোগ পেল। প্রিয়তারা অনেক আগেই ঢুকে গেছে। ভেতরে তাদেরকে যারা আটকায়নি। চারপাশ থেকে ফুলের পাপড়ি ঝরে পড়ছে আবির ও তার পেছনে এবং পাশের ছেলেদের ওপর। সাউন্ড বক্সে চার্লি পাথের অ্যাটেনশন গানটা বাজছে। পরিবেশটা খুবই মনোরম, একদম রাজকীয় পরিবেশ। মাথার ওপর বড়সড় ঝাড়বাতিগুলো চারদিকে দ্যুতি ছড়াচ্ছে। এমন সময় আকস্মিকভাবে কানাডা থেকে আসার সময় জেসিয়া নামক যে মেয়েটি তাকে জ্বালিয়ে খেয়েছে তার সাথে দেখা হলো। মেয়েটা সৌরভকে দেখে ছুটে আসে তার দিকে। ভীষণ স্টাইলিশ ভাবে শাড়ি পরেছে সে, মুখে মেকআপে স্তূপ। এসে সৌরভের হাত ধরে হ্যান্ডশেক করলো সে। সৌরভ তো মানকার চিপায় পড়েছে, চাইলেও মেয়েটিকে এড়িয়ে যেতে পারছে না। বাধ্য হয়ে কুশল বিনিময় করলো মেয়েটির সাথে। হোয়াট এ সারপ্রাইজ সৌরভ, ভাবিনি এত জলদি আপনার সাথে দেখা হবে। আমিও ভাবিনি। বাই দ্য ওয়ে, আপনার পরিচিত কারোর বিয়ে মনে হচ্ছে। আমার কাজিনের বিয়ে, তা আপনি এখানে কিভাবে? জেসিয়া সৌরভের মামা অর্থাৎ সারার বাবাকে দেখিয়ে জবাব দিল। যার মেয়ের বিয়ে তিনি আমার পাপার পরিচিত বিজনেসের খাতিরে। ওনার দাওয়াত গ্রহণ করতেই আমাদের আশা। ভালোই হলো এখানে এসে আপনাকে পেয়ে গেলাম। ওরা কথা বলছে আর এদিকে ওদের এইভাবে একসাথে এত হাসাহাসি দেখে, কথা বলতে দেখে প্রিয়তার মাথায় আগুন জ্বলে যাচ্ছে। প্রিয়তার কেন জানি মনে সন্দেহ হলো, এই মেয়েটাকেই বোধহয় সৌরভ পছন্দ করে। নয়তো এখানে এত মেয়ে থাকতে ওই মেয়ের সাথেই কেন এত ঘাসাঘাসি? এদিকে সৌরভ কোথাও কারোর সাথে ঠিকমতো কথা বলতে পারছে না। যেখানে যাচ্ছে সেখানেই আঠার মতো চিপকে আছে জেসিয়া নামক মেয়েটা। মুস্কান তার ডিএসএলআর ক্যামেরা দিয়ে প্রিয়তাকে বিভিন্ন পোজে ছবি তুলে দিচ্ছে। প্রিয়তা যতই অন্যদিকে মনোনিবেশ করুক না কেন, তার মন মস্তিষ্ক সব সৌরভের কাছেই পড়ে রয়েছে। আবির আর সারার ফটো সেশন চলছে সারা হল জুড়ে। কিছুক্ষণ আগে বাইরে ও দোতলা থেকে এবং অন্যান্য আকর্ষণীয় প্লেস থেকে ফটোগ্রাফি শেষ করে আবারও হলের সামনে স্টেজে গিয়ে বসেছে ওরা দুজন।
পরিবারের সবার সাথেও চললো একের পর এক ফটো তোলা। জেসিয়া গিয়ে মিসেস মিনা ও মিসেস শিলার সাথে ভাব বিনিময় করে ফেললো। ওনাদেরও খুব ভালো লেগেছে মেয়েটাকে। মেয়েটা আকার ইঙ্গিতে তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে সৌরভকে তার পছন্দ। জেসিয়া সৌরভের সাথে কিছুটা জোরপূর্বক অনেকগুলো কাপল পিক তুলো। প্রিয়তা পারে না সবার সামনে ভ্যাবা করে কেঁদে ফেলতে। তার এত অসহ্য লাগছে মেয়েটাকে সৌরভের সাথে এত চিপকাতে। কাজের সবাই একটা বড় টেবিল জুড়ে খেতে বসেছে। ওয়েটাররা খাবার দিয়ে গেল। প্রিয়তা বসেছে মুস্কানের পাশের চেয়ারে। সৌরভ অপোজিটে বসেছে, তার পাশে জেসিয়া বসে আছে। সৌরভ ঠোঁটে মেকি হাসি ঝুলিয়ে চুপচাপ খেতে লাগলো। জীবনে বহুত মেয়ে দেখেছে, কিন্তু জেসিয়ার মতো ছ্যাঁচটা কাউকে দেখেনি। জেসিয়ার এত আহ্লাদীপনা, সৌরভের প্রতি এত কেয়ার, মনে হচ্ছে সে সৌরভের বুক। প্রিয়তা তেলে বেগুনে জ্বলছে শুধু। মুস্কান পাশে না থাকলে রোস্টের চামচ ছুঁড়ে মেরে এতক্ষণে মাথাটা ফাটিয়ে দিত মেয়েটার। মাংস যেমনভাবে চিবোচ্ছে মনে হচ্ছে মাংসের জায়গায় জেসিয়াকে চিবিয়ে খাচ্ছে সে। সৌরভ প্রিয়তার চোখে প্রতিহিংসার আগুন জ্বলতে দেখছে। সে মনে মনে ভয় পাচ্ছে যে প্রিয়তা না আবার উল্টোপাল্টা কিছু করে বসে। খাওয়া শেষে হাত দিয়ে প্রিয়তা সৌরভের সামান্য কাছে গিয়ে আস্তে কণ্ঠে বলল, আপনার সাথে আমার কথা আছে, একটু এদিকটায় আসবেন প্লিজ, আমি অপেক্ষা করছি। প্রিয়তা দাঁড়ায় না, কথাটা বলে চঞ্চল পায়ে হেঁটে প্রস্থান করে। প্রিয়তা কথাটা বলার সাহস পেয়েছে কারণ মুস্কান তার ফ্রেন্ডটা নিয়ে বাইরে গিয়েছে ফটো তুলতে। প্রিয়তার কথায় সৌরভ সরল করে একটু নির্জন জায়গায় দিকে গেল, যেখানে প্রিয়তা তাকে যেতে রিকোয়েস্ট করেছে। সৌরভ সেখানে যেতে আচমকা প্রিয়তা কোত্থেকে উদয় হয়ে সৌরভের ব্লেজারের কলার চেপে ধরে টেনে পিলারের কাছ পেছনে লাগিয়ে ফেলল। সৌরভ কিছুটা ভরকে গেল যেন। সে কখনো ভাবেনি যে প্রিয়তা এমন কিছু করতে পারে। প্রিয়তার চোখে ক্রোধের আগুন জ্বলছে। সৌরভ আমতা আমতা করে জিজ্ঞেস করলো, এসব কি প্রিয়? কেউ দেখে ফেলবে তো। আমি বয়সে তোমার থেকে অনেক বড়, বেয়াদবি করতে নেই। রাখেন আপনার বেয়াদবি। ওই মেয়েটা কে, হ্যাঁ, যার সাথে এত ঢলাঢলি করছিলেন? কোন মেয়েটি? জেসিয়ার কথা বলছো? জেসিয়া না কেসিয়া সেটা জানার কোনো প্রয়োজন বোধ করছি না। মেয়েটা কি হয় আপনার? এত কথা কিসের তার সাথে? সে যাই হোক, তোমাকে বলবো কেন? হু আর ইউ? এত অধিকার কিসের ভিত্তিতে দেখাচ্ছ? প্রিয়তা কথাগুলো শুনে এক মুহূর্ত থমকে গেলেও দমল না। আরো নিবিড়ভাবে সৌরভের গলা চেপে ধরে তার চোখে চোখ রেখে মৃদু কণ্ঠে জবাব দিল, এই আপনিটার ওপর আমি অধিকার ফলাতে চাই। অন্য কেউ আপনার কাছে ঘেঁষলেই তাকে আমার শত্রু মনে হয়। বিক্ষিপ্তভাবে জ্বলতে থাকে মনটা। জানি না এটা ভালো লাগা নাকি ভালোবাসা, তবে এটা যদি ভালো লাগা হয়ে থাকে তবে আমি তাকে স্থায়ীভাবে ভালোবাসার রূপ দিতে চাই। আর যদি ভালোবাসা হয় তো বাকিটা আর নাইবা বললাম। মানলাম তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমি যে তোমাকে পছন্দ করি তার গ্যারান্টি কি? আমি কখনোই তোমার দিকে এমন নজরে তাকাইনি। তবে কিভাবে কি বুঝলাম না কিছু। প্রিয়তা কিছুক্ষণ চুপ থেকে সৌরভের থুতনিতে টুপ করে একটা চুমু খেলো। সৌরভ হতভম্ব হয়ে গেছে প্রিয়তার কর্মকাণ্ডে। সে কল্পনাও করেনি প্রিয়তা এমন কিছু করতে পারে। আপনি আমাকে ভালোবাসতে বাধ্য। আই থিঙ্ক আমি একমাত্র মেয়ে যে আপনাকে এমনভাবে স্পর্শ করেছি, তাই আপনি আমাকেই ভালোবাসবেন এবং আমাকেই বিয়ে করবেন। দরকার পড়লে জোর করে ছিনিয়ে নিব আপনাকে। জীবনে প্রথম কোনো ছেলেকে মনে ধরেছে, তাকে না পেলে তো পাগল হয়ে যাব আমি। সৌরভ ধাতস্থ হয়ে কিছুটা কঠিন কণ্ঠে জবাব দিল, তুমি আবেগের উপর ভাষ্য প্রিয়, এসব ঠিক নয়। তোমার এখনো এসব করার বয়স হয়নি, তাই আজে বাজে চিন্তা সব মাথা থেকে বের করে দাও। প্লিজ, আমি আপনার মন মতো মেয়ে হয়ে দেখাবো। আপনি যা বলবেন আমি তাই করব। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সব সময় কোরআন তেলাওয়াত করব, পরিপূর্ণ পর্দা করব। আমি সম্পূর্ণ দিনের পথে চলে আসব। তা আমাকে রিজেক্ট করবেন না প্লিজ, রিকোয়েস্ট করছি। আমার দম বন্ধ লাগে আপনাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে, সহ্য হয় না। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আমাকে। সৌরভ নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো প্রিয়তার থেকে, কিন্তু পারল না। সর্বশক্তি দিয়ে ধরে রেখেছে তাকে। সৌরভ শান্ত কণ্ঠে বলল, দেখো, পাগলামো করো না। কেউ আমাদেরকে এত কুলুস দেখতে পেলে খারাপ ভাববে। ছাড়ো আমাকে। প্রিয়তা কিছু বলতে যাবে এমন সময় দেখলো জেসিয়া এদিকেই আসছে। প্রিয়তা একটা পৈশাচিক হাসি দিয়ে জেসিয়ার দিকে তাকালো। জেসিয়া কাছে এসে দুজনকে এত ক্লোজ দেখে তার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। সৌরভ এখনো জেসিয়াকে দেখেনি। প্রিয়তা হুট করে সৌরভের গলায় মুখ ডুবিয়ে দিল। জেসিয়া হতভম্ব। সৌরভ কিংকর্তব্য বিমূঢ় প্রিয়তার তুলতুলে নরম ঠোঁটজোড়া সৌরভের গলা বরাবর টাচ করেছে। সৌরভ ফাঁকা ঢোক গিলল কয়েকবার। প্রিয়তার ঠোঁট সৌরভের কণ্ঠনালীর ওপর ঝুলছে। সৌরভ প্রিয়তাকে সরাতে ফুলে গেছে। সে একটা ঘোরের মধ্যে রয়েছে বর্তমানে। বুঝতে পারছে না আসলে তার সাথে হচ্ছেটা কি।
জেসিয়া বিস্ফোরিত দৃষ্টিতে দেখে যাচ্ছে সব। সদ্য ছ্যাঁকা খাওয়া মাইয়া। প্রিয়তা নিজের সাহস থেকে নিজেই অবাক। এসব করার চিন্তা কখনোই তার মাথায় ছিল না, কিন্তু কিভাবে কি হলো সে নিজেও বুঝতে পারল না। প্রিয়তা শার্টের কলার সরিয়ে সেখানে একটা কামড় বসালো, একদম দাগ করে ফেললো গলার কাছটায়। সৌরভ বেশ স্তম্ভিত ফিরল, কিন্তু জোর করেও সরাতে পারছে না সে তাকে। প্রিয়তা আরো দুটো কামড় দিয়ে নিজেই ছেড়ে দিল। সৌরভ হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। প্রিয়তা মুচকি এসে বলল, আমার সম্পদের ওপর ট্যাগ লাগিয়ে দিলাম। আশা করি এই মুহূর্তটা আপনার সারা জীবন মনে থাকবে। আপনি চাইলেও কখনো ভুলতে পারবেন না আজকের দিনটা। মা, আমার জামাইটা। লাস্টের লাইনটা যাতে জেসিয়া শুনতে পায় এমনভাবে বলল প্রিয়তা। জেসিয়া গড়গড় শব্দে হেঁটে চলে গেল এখান থেকে। জেসিয়া যাওয়ার শব্দ কানে যেতেই সৌরভ নিজেকে সামলে নিল। অতঃপর প্রিয়তাকে কিছু না বলেই প্রস্থান করলো। প্রিয়তা মুচকি এসে জনসমাগম চলে গেল।